আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ রসায়ন। আজকে হচ্ছে 27 তারিখ, তোমাদের পদার্থ পরীক্ষা গেল। পদার্থ পরীক্ষাটা আমি ওইরকমভাবে ক্লাস নিতে পারি নাই। 28 তারিখ মাঝখানে আগামীকালকের দিন আছে 29 তারিখ তোমাদের পরীক্ষা। তো তোমাদেরকে আমি শুরুটা করব সপ্তম অধ্যায় দিয়া। আজকে আমি পড়ানোটা শুরু করব সপ্তম অধ্যায়, যেটা আছে রাসায়নিক পরিবর্তন নাকি রাসায়নিক বিক্রিয়া। সপ্তম অধ্যায় যেটা কি রাসায়নিক বিক্রিয়া। এখন বিক্রিয়া দেখাই অনেকে অধ্যায় কঠিন মনে করে, না, এই বিক্রিয়া অধ্যায়টাকেই আমি সহজ করে দেব। যে পূর্বে এই অধ্যায়টা পড়ো নাই সেও ক্লাসটা করো। তো আমার স্টুডেন্টস যারা আছে, যতজন আমার ক্লাস করছে, আমি একটু পরে কমেন্টে জিজ্ঞেস করবো, আমার স্টুডেন্টস যারা আছে এরা প্রত্যেকেই বলবে কেমিস্ট্রি এর মধ্যে সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে 11, দ্বিতীয়ত সহজ অধ্যায় হচ্ছে সপ্তম। এর চেয়ে সহজ অধ্যায় কেমিস্ট্রিতে আর নাই। প্রথম অধ্যায়ও 11-র চেয়ে কঠিন, বা 14 নাম্বার অধ্যায় যেটা আছে আমাদের জীবনী রসায়ন, ওইটাও 11-র চেয়ে কঠিন। 11 সবচেয়ে সহজ। সেকেন্ড সহজ অধ্যায় হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই দুইটা অধ্যায় সবচেয়ে সহজ কেমিস্ট্রি এর মধ্যে, পর্যায়ক্রমে অন্য যে কোনো অধ্যায়। এখন মনে হইতে পারে ভাই এই আপনি চাপা মারতেছেন। না, তুমি আমার স্টুডেন্টদেরকে আমি জিজ্ঞেস করবো, যারা ক্লাস করছে এদেরকে তো আমি জিজ্ঞেস করবো, তোমরা কমেন্টে দেখো। আর তুমি অন্তত আধা ঘন্টা ক্লাস করো, দেখো যে এই সপ্তম অধ্যায় আমি তোমাকেও টেস্ট পেপার সলভ সহ শেষ করে দেবো। তো তোমরা জয়েন করো, বন্ধুদেরকে মেনশন করো। আমি একটু ক্লাস লিঙ্কটা দিয়ে দিই। এই যে সৃষ্টি শাহ নবশ্রী ওই সহমত যে 11 সবচেয়ে সহজ, কারণ ওই আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট ছিল। যত স্টুডেন্টস আছে ওরা 100% সহমত হবে যে কেমিস্ট্রিতে ওই অধ্যায়টা সবচেয়ে সহজ। তোমরা একটু জয়েন করো, বন্ধুদেরকে মেনশন করো। আমি এখন 4টা অধ্যায় পড়াই দেব। প্রথমত পড়াইব আমি 7, এরপরে 2, এরপরে 3, এরপরে 4। আমি 7-এর পরে 4 পড়াবো, 4-এর পরে 2, 3 পড়াবো, ঠিক আছে? আগামীকাল 11 পড়াইবো, বেসিক থেকেই পড়াইবো। বুঝাইতে পারছি? আগামীকাল 11 পড়াইবো। 11 আর পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই 3টা অধ্যায় আগামীকালের জন্য রেখে দিব। তো তোমরা একটু জয়েন করো, বন্ধুদেরকে মেনশন করো। সবাই একটু জয়েন করো, বন্ধুদেরকে মেনশন করো। আমি তো নেট, আমার সাউন্ড এবং ভিডিও কি ঠিকমতো আছে? ঠিক আছে, কাজ করতেছে না আমার নেট, মানে পিসি একটা কাজ করতেছে না। যাই হোক, 11 অধ্যায়টা আগামীকাল পড়াবো। আগামীকাল সন্ধ্যা 7টা থেকে 11 দিয়েই শুরু করব এবং বেসিক থেকে পড়াইবো। এবং দেখবে যে তোমার কাছে 11 অধ্যায়টাও সহজ মনে হবে। আগামীকাল পড়া যায়, তুমি পরীক্ষা আনসার করতে পারবা ইনশাল্লাহ। তোমরা একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দাও। 16 বাজে আমরা 17তেই পড়া শুরু করব। আমি একটু গ্রুপগুলোতে দিয়ে আসি লিঙ্কটা ক্লাস। কেউ যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না থাকো, অবশ্যই যুক্ত হয়ে যাও। 17 বেজে গেছে, এই মিনিটের মধ্যেই আমরা পড়া শুরু করব। এখন জাস্ট আমি একটু কমেন্টগুলোর মধ্যে যাব। আচ্ছা, সপ্তম দিয়ে শুরু করলে কারো তো কোনো প্রবলেম নাই। এখন একটু আমাকে জানাও যে আমার সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা, এবং সপ্তম অধ্যায় দিয়ে শুরু করতে যাচ্ছি, এটা কি চাও কিনা, নাকি অন্য অধ্যায় দিয়ে শুরু করব? পূর্বে আমার ক্লাস করছো কে কে, তারাও একটু সাড়া দিও তো, যারা পূর্বে আমার কেমিস্ট্রি ক্লাস করছো।
মনসুন ক্লাস করছো? দশম অধ্যায় ভাইয়া আমি পড়াই না, হ্যাঁ। এসিড ক্ষার, এটা ওইটা না অধ্যায়টা? এসিড ক্ষার সমতা না? ওইসব আমি পড়াই না, ঠিক আছে। আমি যেই অধ্যায়গুলো পড়াই দিব তার মধ্যে থেকে তুমি 8টা না পাইলেও 7টা প্রশ্ন কমন পাইবাই, 8টাও কমন পাইতে পারো। তো আমি এখন শুরু করতে যাচ্ছি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়াটা আমার 20 মিনিট সময় লাগবে, দেন আমি আরও 20 মিনিটে টেস্ট পেপার সলভ করব। শুরু করি, ঠিক আছে। 19-এ শুরু করলাম। সপ্তম অধ্যায়, যেটার জন্য আমার কিছুটা চতুর্থ অধ্যায় থেকে হেল্প নিতে হবে, তবে আমি নিব। তো আমি কেন সপ্তম দিয়ে শুরু করলাম, আমি আশা করতেই পারি 2 বছরে মৌলের নাম জানো না এমন স্টুডেন্টস নাই। আসো কি মৌলের নাম জানো না? যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, কপার, নিকেল, কপার, জিঙ্ক, এই নামগুলো জানো না এমন কেউ আসো সিরিয়ালি? আমি যদি তোমাকে বলি স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, স্ক্যান্ডিয়াম 21, এটা কি যা পারো না এমন কেউ আসো কি? তো দেখো, এই অধ্যায়টার মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে, তো বিক্রিয়া দেখে অনেকে ঝামেলা মনে করে, কিন্তু তোমরা বিক্রিয়া কিভাবে পারবা সেটা আমি দেখাইতেছি। ভৌত পরিবর্তন, 2টা পরিবর্তন আছে, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন, এমসিকিউ। তো ভৌত পরিবর্তনে বাহ্যিক গঠনের পরিবর্তন হয় না, রাসায়নিক পরিবর্তনে বাহ্যিক গঠনের পরিবর্তন হয়ে যায়। তো এখান থেকে ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের পার্থক্য, তিনটা পার্থক্য পড়ে রাখবা, খ নাম্বারে আসতে পারে। তারপরে আসে যে বিক্রিয়া কত প্রকার। বিক্রিয়া 2 প্রকার। বিক্রিয়া হচ্ছে একমুখী বিক্রিয়া, আরেকটা হচ্ছে কি উভমুখী বিক্রিয়া। এই যে দেখো, CaO প্লাস CO2, এই বিক্রিয়াটা যখন করা হয়, এই যে তীর চিহ্ন দিলে এটাকে বলা হয় কি একমুখী। যে ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে কি একমুখী বিক্রিয়া। বিক্রিয়ক শুধুমাত্র উৎপাদে পরিণত হইতে পারে, যে বিক্রিয়কটা কি হইতে পারে, উৎপাদে পরিণত হইতে পারে, তাদেরকে কি বলা হয়, একমুখী বিক্রিয়া বলা হয়। আবার এই বিক্রিয়াটাই যখন বদ্ধ পাত্রে করা হবে, যে CaO প্লাস CO2, এইটাই যখন বদ্ধ পাত্রে করা হবে, বদ্ধ পাত্রে, তখন উভমুখী চিহ্নটা এই যে এভাবে দিতে হয়, এই যে উভমুখী, এই যে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, এটার নাম হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট। কেমনে হয় ক্যালসিয়াম কার্বনেট বোঝাই দিব। তো যেই বিক্রিয়ায় শুধুমাত্র বিক্রিয়ক উৎপাদে পরিণত হইতে পারে তাদেরকে কি বলা হয়, একমুখী বিক্রিয়া বলা হয়। আর যেই বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হইতে পারে আবার উৎপাদও বিক্রিয়কে পরিণত হইতে পারে তাদেরকে কি বলে, উভমুখী বিক্রিয়া বলা হয়। উভমুখী বিক্রিয়া কাকে বলা হয়, যেই বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হইতে পারে আবার উৎপাদও বিক্রিয়কে পরিণত হইতে পারে তাদেরকে কি বলা হয়, উভমুখী বিক্রিয়া বলা হয়। তো একমুখী বিক্রিয়া গেল, উভমুখী বিক্রিয়া গেল। সংজ্ঞা আসতে পারে উভমুখী বিক্রিয়া কাকে বলে, তুমি বলবা যেই বিক্রিয়ায় একই সাথে বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় আবার উৎপাদও বিক্রিয়কে পরিণত হয় তাদেরকে কি বলা হয়, উভমুখী বিক্রিয়া বলা হয়। অধ্যায় 11 আগামীকাল পড়াইবো, আগামীকাল, ঠিক আছে। তারপর দেখো যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের ভিত্তিতে বিক্রিয়া 2 প্রকার। এক হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, 2 হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে, যেই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। যেই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে কি বলা হয়, তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। তো এই যে দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া 3 ভাবে লেখা যায়। যদি ডেল এস এর উৎপাদের সাথে প্লাস তাপ থাকে, এই যে দেখো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন হয় অ্যামোনিয়া, এই বিক্রিয়া উৎপাদের সাথে প্লাস 92 জুল। উৎপাদের সাথে যদি প্লাস তাপ থাকে তাহলে তাকে কি বলা হয়, তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। যদি উৎপাদের সাথে প্লাস তাপ থাকে তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল এস এর মান মাইনাস থাকলে তাপ উৎপাদী বিক্রিয়া। এই প্লাস তাপটা আসলে কি মাইনাস তাপ না, বা বিক্রিয়কের সাথে মাইনাস তাপ থাকলেও কি বলা হয়, তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। তাপহারী বিক্রিয়া, যেই বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে তাকে কি বলা হয়, তাপহারী বিক্রিয়া বলা হয়। যেই বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে তাকে কি বলা হয়,
তাপহারী বিক্রিয়া বলা হয়। যেই বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে, যে বিক্রিয়ায় তাপের কি ঘটে, শোষণ ঘটে, তাকে তাপহারী বিক্রিয়া বলা হয়। যেরকম দেখো যে বিক্রিয়কের সাথে প্লাস তাপ, বিক্রিয়কের সাথে প্লাস তাপ মানে তাপের শোষণ করতেছে, তাহলে তাকে তাপহারী বিক্রিয়া বলা হয়। ডেল এস এর মান পজিটিভ থাকলে তাপহারী বিক্রিয়া বলা হয়, আর যদি উৎপাদের সাথে মাইনাস তাপ থাকে তাহলেও তাকে কি বলা হয়, তাপহারী বিক্রিয়া বলা হয়। এরপর আসি আমরা রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়ার অর্থটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া, এখান থেকে তোমার প্রশ্ন আসবে পরীক্ষায়। দেখো জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে, তোমার এর জন্য কিছু মৌলের জারণ মান জানতে হবে। যেরকম 1 নাম্বার গ্রুপটা আছে না, হাই, লি, না, কে, রুবি, চাইনিজ, ফ্রাই খাওয়াবে, এদের জারণ মান হচ্ছে কত, +1। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, এদের জারণ মান হচ্ছে কত, +2। আর 17 নাম্বার গ্রুপটা আছে না, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটস্টেন্ডিন, এদের জারণ মান হচ্ছে -1। OSSC তে পরে এদের জারণ মান হচ্ছে -2। আর কিছু যৌগমূলকের জারণ মান জানা লাগবে। যেরকম দেখো যে সালফেট SO4 এর জারণ মান হচ্ছে কত, -2। সালফেটের জারণ মান হচ্ছে কত, -2। কার্বনেট এই যে CO3 এর জারণ মান হচ্ছে কত, -2। দাঁড়াও কয়েকটা যৌগমূলকের নাম লাগবে, সেগুলো আমি 4র্থ অধ্যায় থেকে দেখাই দিতেছি। তোমরা একটু বইটার সাথে নাও, অবশ্যই বইটার সাথে নাও, বইটা একটু নাও, আমি বইয়ে দেখাই দিতেছি। হ্যাঁ, কিছু যৌগমূলকের জারণ মান জানা লাগবে, মুখস্থ থাকা লাগবে এখান থেকে। আচ্ছা, 5ম অধ্যায়ে আছে তাহলে, 4র্থ না, সরি 5ম অধ্যায়ে। এই যে দেখো সালফেট, এই যে সালফেট এর জারণ আধার হচ্ছে -2। আর যুজনি, যুজনি জান, আচ্ছা জারণ মান না, যুজনিগুলা যাই না রাখবা। এই যে সালফেট এর যুজনি হচ্ছে 2। কার্বনেট এর যুজনি হচ্ছে কত, 2। তারপর কি লাগবে, সালফেট লাগবে, কার্বনেট লাগবে, তারপর হচ্ছে সালফাইড লাগবে, SO3 লাগবে, এর জারণ আদান যোজনী হচ্ছে 3। ফসফেট এই যে PO4, আচ্ছা SO4 2-, কার্বনেট -2, সালফেট SO3টা হচ্ছে কি -2, ফসফেট হচ্ছে -3। ফসফেটের যোজনী হচ্ছে কত, 3। ফসফেট লাগবে, আর কার লাগবে, নাইট্রেট লাগবে, নাইট্রেট হচ্ছে 1। NO3 NO3- এর যোজনী হচ্ছে কত, 1 নাইট্রেট। আর কারো লাগবে কার্বনেট, নাইট্রেট, ফসফেট লাগবে না, এই আর OH লাগবে, এই যে OH-, একটা OH- এর যোজনী হচ্ছে কত, 1। এই যে এই কয়টা কি করা লাগবে, যৌগমূলকের যোজনী জানা লাগবে, তাহলে তুমি 7ম অধ্যায়ে পারে যাবা, 5ম অধ্যায়ে পারবা। 7ম পাশে এই কয়টাই লাগে, এর বেশি লাগবে না। তো দেখো 1 নাম্বার গ্রুপের যোজনী হচ্ছে, জারণ মান হচ্ছে +1, 2 নাম্বারের এটা +2, 17 নম্বরেরটা হচ্ছে -1, 16 নম্বরেরটা হচ্ছে কি -2। তবে যোজনী সবসময় কি ধনাত্মক, এর যোজনী হচ্ছে 1, এর যোজনী 1, এর যোজনী হচ্ছে 2, এর যোজনী 1, এর যোজনী 2, যোজনী সবসময় ধনাত্মক, কিন্তু জারণ মানগুলা প্লাস বা মাইনাস। এই পৃষ্ঠাটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এখন দেখো যে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে উদ্দীপকে, আমি এখন একটা সহজ প্রশ্ন দিয়ে দেখাইতেছি, এরপরে কঠিনগুলা দেব। যে আমি তোমাকে জারণ, ধরো যে একটা বিক্রিয়া দেই, Z10 + CuSO4 বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে, Z10SO4 + Cu, এটা হচ্ছে কি উদ্দীপক, এটা হচ্ছে কি উদ্দীপক। তো গ নাম্বারে বলল উদ্দীপকের 1 নং বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটেছে, জারণ
বিজারণ যুগপৎ ভাবে ঘটেছে, ব্যাখ্যা করো। যুগপৎ ভাবে ঘটেছে, ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নটা আমরা কি করব, সলভ করব। তার জন্য আমি এই পাশে দেখো যে জারণের সংজ্ঞাটা লিখতেছি। জারণ, জারণ, জারণ মানের বৃদ্ধি মানে হচ্ছে কি জারণ, জারণ মানের বৃদ্ধি মানে জারণ, বৃদ্ধি মানে কি জারণ, জারণ মানের বৃদ্ধি মানে জারণ, জারণ মানে সারণ, জারণ মানে কি সারণ, জারণ মানের বৃদ্ধি মানে জারণ, জারণ মানে সারণ। যার জারণ হয়, যার জারণ হয় সে নিজে বিজারক। জারণ মানের বৃদ্ধি মানে জারণ, জারণ মানে সারণ। আর এখানে এখানে একটা লেখা দাও, সারণ মানে মাইনাস, সারণ মানে কি মাইনাস। জারণ মানের বৃদ্ধি মানে জারণ, জারণ মানে সারণ, সারণ মানে কি মাইনাস। যার জারণ হয় সে নিজে কি বিজারক। এখন আমি লিখব বিজারণ। বিজারণ কাকে বলে? তোমার যদি পরীক্ষায় ক নাম্বারে সংজ্ঞা আসে বিজারণ কি, লিখবা যে জারণ মানের বৃদ্ধিকে কি বলা হয়, বিজারণ বলা হয়। জারণ মানের হ্রাসকে বিজারণ বলা হয়। জারণ মানের বৃদ্ধি মানে জারণ, আর জারণ মানের হ্রাস মানে বিজারণ। হ্রাস মানে কি বিজারণ। জারণ মানের কি হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, বিজারণ মানে কি গ্রহণ, গ্রহণ মানে কি প্লাস, বিজারণ মানে কি গ্রহণ, গ্রহণ মানে হচ্ছে প্লাস, গ্রহণ মানে কি প্লাস, গ্রহণ মানে প্লাস। যার বিজারণ হয় সে নিজে জারক, যার বিজারণ হয় সে নিজে জারক, সে নিজে কি জারক। এটার একটু স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা। জারণ মানের বৃদ্ধি মানে জারণ, জারণ মানে সারণ, যার জারণ হয় এইখান থেকে তুমি শিওর সৃজনশীলভাবে এমসিকিউ আনসার করতে পারবো, অনেকগুলো এমসিকিউ আনসার করতে পারবা। তো দেখো যে জারণ মানে বৃদ্ধি মানে সারণ, জারণ মানে জারণ মানে সারণ, সারণ মানে মাইনাস, যার জারণ হয় সে নিজে বিজারক, জারণ মানে হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস, যার বিজারণ হয় সে নিজে হচ্ছে কি জারক। এখন দেখো যে উদ্দীপকে যদি কোনো একটা বিক্রিয়া দিয়ে তোমাকেও যদি বলে যে এক নং বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপৎভাবে ঘটেছে, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তুমি কিভাবে করবা? তুমি এটার উত্তরটা লিখবা, এই যে গ নাম্বার দিয়া উত্তরটা কিভাবে লিখবা আমি লেখা দিতেছি। তুমি উদ্দীপকটা লিখবা এই যে Z10 প্লাস কি CuSO4। তো বিক্রিয়াটা কি আছে, Z10SO4 প্লাস কি Cu। আমি একটা কঠিন বিক্রিয়া সহজ বিক্রিয়া দিয়া দেখাইতেছি এক্সাম্পল দিয়ে, এরপরে আমি কঠিনগুলা দিব। তো দেখো যে মুক্ত অবস্থায় থাকলে তাদের জারণ মান কি হয় শূন্য। এই যে দেখো জিঙ্ক আছে, এখানে জিঙ্ক ব্যতীত অন্য কেউ আছে নাই, তার মানে এর জারণ মান কত শূন্য, জিঙ্ক আছে শুধু। এখানে দেখো যে কপার আছে, কপার ব্যতীত আরও কেউ আছে নাই, তার মানে কি শূন্য। যদি এককভাবে মুক্ত অবস্থায় থাকে তাহলে তাদের জারণ মান কি শূন্য বসায় দেবা। দাঁড়াও একটা আইডি ব্যান করে আসি। আর দেখো সালফেটেরটা আমরা কি পড়ছি, সালফেট হচ্ছে -2, একটা মাইনাস হলে আরেকটা তার বিপরীত হবে যে +2। সালফেটেরটা কি -2, জিঙ্ক হচ্ছে কি +2। এখন দেখো জিঙ্ক কি হয়েছে, জিঙ্কের জারণ মানটা শূন্য থেকে জিঙ্ক কত হয়েছে +2 হয়েছে। এই যে জিঙ্ক শূন্য থেকে কি হয়েছে +2 হয়েছে। জিঙ্কের কি হয়েছে শূন্য থেকে 2, হ্রাস না বৃদ্ধি, বৃদ্ধি, বৃদ্ধি মানে জারণ, জারণ মানে কি সারণ। এই যে জিঙ্কের কি হয়েছে জারণ হয়েছে, যার জারণ হয় সে নিজে হচ্ছে কি এই যে বিজারক, জিঙ্ক হচ্ছে কি বিজারক, জিঙ্ক হচ্ছে কি বিজারক, এই যে লেখা দিলাম। তারপরে দেখো তারপরে দেখো যে কপার, এই যে কপার, কপার +2 থেকে কি হয়েছে, কপারটা এই পাশে উৎপাদে কপারটা 0 হয়েছে, +2 থেকে 0, 2 থেকে 0 হয়েছে। হ্রাস না বৃদ্ধি, হ্রাস, হ্রাস মানে কি বিজারণ, হ্রাস মানে কি বিজারণ। এই কপারের কি হয়েছে বিজারণ হয়েছে, আর যার বিজারণ হয় সে নিজে হচ্ছে কি জারক। এই যে গেল। দেখো
এই যে উদ্দীপকটা এভাবে সাজাইবে, যে কোনো ধরনের প্রশ্ন আসলে তুমি উদ্দীপকটা যেভাবে দেওয়া আছে এদের জারণ মানগুলা লিখবা, দেন এদেরকে তীর চিহ্ন দিয়া কার জারণ হয়েছে, কার বিজারণ হয়েছে, কে জারক কে বিজারক, এইগুলা লিখে ফেলবা। এটাতে কারো কোনো ডাউট নেই আশা করি। এরপরে তুমি যাইবা উত্তরটার মধ্যে। এখন উত্তরটা কিভাবে দিবা, লিখবা যে এখানে বিক্রিয়কে জিঙ্ক এর জারণ মান 0, বিক্রিয়কে জিঙ্কের জারণ মান কত, 0, কিন্তু উৎপাদে দেখা যাচ্ছে তো ঠিক মতো না, কিন্তু উৎপাদে জিঙ্কের জারণ মান কত, জারণ মান +2। বিক্রিয়কে জিঙ্কের জারণ মান 0, কিন্তু উৎপাদে জিঙ্কের জারণ মান কি, +2। জিঙ্কের জারণ মান 0 থেকে 2 কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। লিখবা যে জিঙ্ক এর জারণ মানের বৃদ্ধি হয়েছে, জারণ মানের বৃদ্ধি হয়েছে, অর্থাৎ জিঙ্ক এর জারণ হয়েছে, অর্থাৎ জিঙ্কের কি হয়েছে, জারণ হয়েছে। সকল বোর্ডে এরকম প্রশ্ন আসবে, জিঙ্কের কি হয়েছে, জারণ হয়েছে। এরপরে লিখবা যে জারণ বিক্রিয়াটা দেখো, জিঙ্ক জারণ মানে কি, সারণ না, সারণ মানে কি মাইনাস। এই যে জিঙ্ক আমি পড়ছি না, জারণ মানের বৃদ্ধি মানে জারণ, জারণ মানে সারণ, সারণ মানে মাইনাস। এই যে জিঙ্কের জারণ মানে কি হয়েছে, বৃদ্ধি মানে জারণ, জারণ মানে কি সারণ, সারণ মানে কি মাইনাস, যে মাইনাস দিলাম। কি মাইনাস, 0 থেকে 2 পার্থক্য কত, 2, তার মানে কি 2টা ইলেকট্রন সাইরা কি হবে, জিঙ্ক 2+ পরিণত হবে, জিঙ্ক +2 পরিণত হয়েছে। এই যে দেখো যে জারণ বিক্রিয়াটা চলে গেছে। এরপরে লিখবা যে আবার বিক্রিয়কে কপারের জারণ মান, বিক্রিয়কে কপার এর জারণ মান, বিক্রিয়কে কপারের জারণ মান +2, কিন্তু উৎপাদে কপার এর জারণ মান, উৎপাদে কপারের জারণ মান কত, 0। এই যে এরপরে লিখবা যে এখানে কপার এর জারণ মানের কি হয়েছে, 2 থেকে 0 হয়েছে, হ্রাস হয়েছে, জারণ মানের হ্রাস হয়েছে, অর্থাৎ কপার এর কি হয়েছে, বিজারণ হয়েছে। জারণ মানের হ্রাস মানে কি, বিজারণ হয়েছে। এই যে বিজারণ হয়েছে লিখলাম। এরপরে তুমি লিখবা যে বিজারণ বিক্রিয়া কপারের কি হয়েছে, কপার কি ছিল, +2, বিজারণ, জারণ মানের বৃদ্ধি মানে জারণ, আর জারণ মানের হ্রাস মানে কি বিজারণ, বিজারণ মানে কি গ্রহণ, গ্রহণ মানে কি প্লাস। এই যে প্লাস কি গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে। কয়টা গ্রহণ করবে, 2 আর 0-এর পার্থক্য কত, 2, তার মানে 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার 0-তে পরিণত হবে। এখন প্রশ্নটা যদি বলতো যে জারণ বিজারণ বিক্রিয়া, উদ্দীপকের বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া, তাহলে এইটুকুই আনসার শেষ। 4-এ 4 দিবে, 3 থাকলে 3 পাবা, এর বেশি একটা লাইনও লেখার দরকার নাই। এইটা লেখা তোমাকে 1000% গ্যারান্টি দিলাম, ফুল মার্কস দিবে। এইটুকু লিখবা শুধু। এইটা কি মুখস্থর কোনো বিষয়, কোনো মুখস্থর বিষয় না। এরপরে কিন্তু আমাকে বলছে কি যুগপদভাবে ঘটে, যুগপদ শব্দের মানে কি, একই সাথে ঘটে। যুগপদ শব্দের মানে কি, একই সাথে ঘটে। এখন দেখো যে একই সাথে ঘটে ব্যাপারটা কি, তুমি জাস্ট লেখা দিবা যে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে, সেই 2টা ইলেকট্রন কি করে, কপার সেই 2টা ইলেকট্রন কি করে, গ্রহণ করে, অর্থাৎ জারণ বিজারণ কি হয়েছে, যুগপদভাবে ঘটেছে। আর এখানে দেখো বিক্রিয়কেও সালফেটের জারণ মান -2, উৎপাদেও সালফেটের জারণ মান -2। যার জারণ মানের কোনো পরিবর্তন হয় না সে হচ্ছে কি দর্শক আয়ন। এখন দেখো এই প্রশ্নটা কি তোমরা বুঝতে পারছো? এই প্রশ্নটা যদি বুঝে থাকো তাহলে কমেন্টে একটু জানিয়ে দিও। এখন আমি তোমাদেরকে অন্য একটা প্রশ্ন করব, দেখবা যে এখান থেকে তুমি এমসিকিউ কভার হয়ে যাবে। দেখো FeCl2 প্লাস Cl2 বিক্রিয়া করে উৎপন্ন করলো FeCl3। তো এই বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া কি না? এই বিক্রিয়াটা কি
জারণ বিজারণ বিক্রিয়া কিনা, এই বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া কিনা। তো জারণ বিজারণ বিক্রিয়া জানার জন্য আমি কি করব, জারণ মানগুলা লিখব। এখানে কি আছে, শুধুমাত্র ক্লোরিন আছে, মুক্ত অবস্থায় আছে, আর কেউ নাই, তার মানে ক্লোরিনের জারণ মান কত, 0। আর দেখো ক্লোরিন একটার জন্য -1, দুইটার জন্য কি -2, তার মানে আয়রনটা কত, +2। এই যে লেখা ফেলছি, ক্লোরিন একটার জন্য -1, তিনটার জন্য -3, তার মানে আয়রনটা কত, +3। একটা আর একটার কি বিপরীত, আয়রনটা হচ্ছে কত, +3। এখন দেখো যে আয়রন 2 থেকে 3 হয়েছে, 3 হয়েছে না, আয়রনের জারণ মানে কি হয়েছে, 2 থেকে 3, হ্রাস না বৃদ্ধি, বৃদ্ধি, বৃদ্ধি মানে কি, জারণ, বৃদ্ধি মানে কি হয়েছে, জারণ হয়েছে। যার জারণ হয় সে নিজে হচ্ছে কি বিজারক, এখানে আয়রনটা হচ্ছে কি বিজারক। আবার দেখো এই যে ক্লোরিন 0 থেকে কত হয়েছে, -1 হয়েছে, ক্লোরিন তিনটার জন্য -3, একটার জন্য কত, -1 না, ক্লোরিন 0 থেকে -1। এখন সংখ্যা রেখা যদি কল্পনা করো, এই যে 0, +1, +2, +3, +4, এই যে, আর এদিকে -1, -2, এই যে -1 থেকে 0, হ্রাস না বৃদ্ধি, 0 থেকে কি হয়েছে, -1, এই যে 0 থেকে -1 হয়েছে, হ্রাস হয়েছে না, 0 থেকে -1 কি হয়েছে, হ্রাস হয়েছে। হ্রাস মানে কি বিজারণ, বিজারণ মানে এটা কি হয়েছে, ক্লোরিনের কি হয়েছে, বিজারণ হয়েছে। আর যার বিজারণ হয় সে নিজে হচ্ছে কি জারক, এই যে ক্লোরিনটা হচ্ছে কি জারক। আর যেই দুইটা ক্লোরিনের জারণ মানের পরিবর্তন হয় না, সেই হচ্ছে কি দর্শকায়ন। তো এখন তুমি এখান থেকে যদি বলে যে এই বিক্রিয়াটিকে জারণ বিজারণ বিক্রিয়া না, অথবা জারণ বিজারণ যুগপৎভাবে ঘটেছে বিক্রিয়া ব্যাখ্যা করো, তাহলে তুমি কি করবা, লিখবা যে বিক্রিয়াকে আয়রনের জারণ মান +2 উৎপাদে আয়রনের জারণ মান +3, অর্থাৎ আয়রনের জারণ মানের বৃদ্ধি হয়েছে, অর্থাৎ আয়রনের কি হয়েছে, জারণ হয়েছে। তারপরে লিখবা যে বিক্রিয়াকে ক্লোরিনের জারণ মান 0 উৎপাদে ক্লোরিনের জারণ মান -1, অর্থাৎ ক্লোরিনের জারণ মানের কি হয়েছে, এখানে ক্লোরিনের জারণ মানের কি হয়েছে, হ্রাস হয়েছে, অর্থাৎ বিজারণ হয়েছে, ক্লোরিন কি হয়েছে, বিজারিত হয়েছে। তো এই যে দেখলা জারণ বিজারণ লেখা ফেললা। তো এরপরে লিখবা যে এখানে একজন ইলেকট্রন দান করে আরেকজন ইলেকট্রন গ্রহণ করে, তাই এখানে কি ঘটেছে, জারণ বিজারণ যুগপৎভাবে ঘটেছে। এমসিকিউ আসতে পারে এই বিক্রিয়ার মধ্যে দর্শক আয়ন কে, তখন তুমি ক্লোরিন দিবা। আবার যদি আসে যে এই বিক্রিয়ায় বিজারক কোনটি, তাহলে তুমি দিবা কি, শুধুমাত্র আয়রন, বিজারক কে, আয়রন। তোমার যদি আসে যে জারক কে, তাহলেও তুমি ক্লোরিন দিবা। বুঝাইতে পারছি? দেখো এই জারণ বিজারণ থেকে সকল বোর্ডে প্রশ্ন আসবে। এখন এই আমি সৃজনশীল আরও কিছু প্রশ্ন দেখায় দিব, তখন তুমি উত্তরটা সেম নিয়মে করবা। এই যে আমি একটা স্ট্যান্ডার্ড উত্তর লিখে দিছি না, তুমি এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো, তুমি এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো। তুমি পরীক্ষায় আসলে এইভাবেই আনসার করবা, অন্যভাবে আনসার করার দরকার নাই। পরীক্ষায় আসলে তুমি কি করবা, এইভাবেই আনসারটা করবা। জারণ বিজারণ গেল। এখন দেখো যে জারণ বিজারণ বিক্রিয়া আবার কয়েক প্রকারের জারণ বিজারণ বিক্রিয়া আছে। এর মধ্যে কি আছে, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। এই 4 প্রকারের বিক্রিয়া হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়া। এখন দেখো যে সংযোজন বিক্রিয়া, একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে যদি একটা মাত্র উৎপাদ গঠন করে, তাহলে তাকে কি বলা হয়, সংযোজন বিক্রিয়া বলা হয়। এই যে দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করে একটা মাত্র উৎপাদ গঠন করছে, তাই এটা একটা কি সংযোজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া, একটা মাত্র বিক্রিয়ক ভাঙ্গে যদি একাধিক উৎপাদ গঠন করে, তাহলে তাকে কি বলা হয়, বিয়োজন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, যে কম সক্রিয় মৌল যদি অধিক সক্রিয় মৌল যদি কম সক্রিয় মৌলের জায়গা দখল করে, তাহলে তাকে কি বলা হয়, প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এই যে দেখো জিঙ্কের চেয়ে হাইড্রোজেনটা কম শক্তিশালী, তো জিঙ্ক সক্রিয়, জিঙ্ক কী করবে, হাইড্রোজেনটা সরাই জিঙ্কের জায়গা দখল করবে, আর হাইড্রোজেনকে কী করবে, সরিয়ে দেবে। এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। দহন বিক্রিয়া, অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া মানে কি দহন বিক্রিয়া। দহন বিক্রিয়ায় কি হয়, তাপ এবং শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি প্লাস পানি উৎপন্ন হয়। দহন বিক্রিয়া কি উৎপন্ন হয়, তাপ শক্তি প্লাস পানি উৎপন্ন হয়, তাপ শক্তি প্লাস কি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়। দহন বিক্রিয়া কি, অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া মানে কি দহন বিক্রিয়া। ক নম্বরে আসলে, আর যদি গতে আসে তাহলে দিবা যে কোনো মৌলকে বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে ওই মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে কি বলা হয়, দহন বিক্রিয়া বলা হয়। এরপরে আমরা এই যে জারণ বিজারণ গেল, এরপরে হচ্ছে নন রেডক্স বিক্রিয়া, মানে জারণ বিজারণ নয় এমন বিক্রিয়াকে কি বলা হয়, নন রেডক্স বিক্রিয়া। তো এমন বিক্রিয়া আছে 2 প্রকারের বিক্রিয়া। এক হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কি জানো, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যে লবণ এবং পানি উৎপন্ন করে না। এই যে দেখো HCl, অ্যাসিড প্লাস ক্ষার, এই যে NaOH,
বিক্রিয়া করে কি উৎপন্ন করবে লবণ প্লাস পানি। এই যে পানিটা আগে দিয়ে দিলাম, এই যে পানি, এই যে OH আর H মিলায় কি উৎপন্ন করছে পানি, আর এখানে কি থাকে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে কি লবণ প্লাস পানি। যদি ধরো যে সালফিউরিক অ্যাসিড, এই যে H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে এটা একটা অ্যাসিড, এটা একটা ক্ষার, কোনো ডাউট আছে? OH আছে ক্ষার, এটা একটা অ্যাসিড। তো অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় লবণ প্লাস পানি উৎপন্ন হয়। এই পানিটা দিয়ে দিলাম, এই যে OH, আর এখান থেকে মনে করো যে একটা H যায় কি উৎপন্ন হয়েছে পানি উৎপন্ন হয়েছে। তো দেখো যে আচ্ছা পানি উৎপন্ন হয়, তাহলে এখানে থাকে কি সোডিয়াম আর এখানে থাকে কি সালফেট, এই যে সোডিয়াম আর কি সালফেট থাকে। এখন সালফেটের যোজনী হচ্ছে কত 2, মুখস্থ করেছিলাম না এই যে পৃষ্ঠাটায়, সালফেটের যোজনী কত 2। তো একজনের যোজনী আরেকজনের নিচে বসে, আমার যোজনী তোমার নিচে, তোমার যোজনী আমার নিচে। সালফেটের যোজনী 2, এখানে 2 বসবে, সোডিয়ামের যোজনী 1, 1 দেওয়ার দরকার নাই। তো দেখো যে এখন সমতা মিলাই, সোডিয়াম আছে এই পাশে 2টা, এই পাশে একটা, মেলানোর জন্য সামনে দিলাম 2। এখন দেখো যে অক্সিজেন হয়ে গেছে এই পাশে 2টা, এই পাশে একটা, সামনে মেলানোর জন্য দিলাম 2। হাইড্রোজেন দেখো যে 4টা হয়ে গেছে, কিন্তু এখানে কয়টা আছে 2টা, আর 2টা 4টা মিলে গেছে। এই যে দেখো বিক্রিয়া। তারপরে দেখো যে তুমি যদি এই যে MgCO3 প্লাস HCl, এই যে দেখো এটা একটা ক্ষার, এইটা একটা কি অ্যাসিড। ম্যাগনেসিয়াম কি একটা ক্ষারীয় মৌল না? তো অ্যাসিড এবং এই যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয় লবণ প্লাস পানি। কিন্তু মনে রাখতে হবে কার্বনেট যুক্ত ক্ষার যদি হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস লবণ উৎপন্ন হবে। তো কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস লবণ, এখন দেখো যে কার্বন ডাইঅক্সাইড আর পানিটা দিয়ে দিলাম, লবণটা কি থাকে দেখো যে এই অক্সিজেন 3টা চলে গেছে, কার্বন চলে গেছে, হাইড্রোজেনও চলে গেছে, থাকে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই যে ম্যাগনেসিয়াম আর কি থাকে ক্লোরাইড থাকে। তো দেখো যে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, এখানে দিলাম, আর ক্লোরিনের যোজনী 1, 1 দেওয়ার দরকার নাই, এই যে MgCl2। এখন সমতা মিলাই, ক্লোরিন 2টা আছে এখানে মেলানোর জন্য 2 দিলাম। তো এখন দেখো যে হাইড্রোজেনের সমতা অটোমেটিক্যালি মিলে গেছে। এখন দেখো যে তোমাদেরকে কিছু বিষয় দেখাই। 1 নাম্বার গ্রুপের যোজনী হচ্ছে 1, 2 নাম্বার গ্রুপের যোজনী 2, 17 নাম্বার গ্রুপের জারণ মান -1 যোজনী 1, 16 নাম্বার একটা 2। তোমাকে যদি বলি যে ক্যালসিয়াম কার্বনেট লিখো, যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এই যে CaCO3, সিয়াতে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে কি CO3। তো এরপর হচ্ছে যোজনী দেওয়ার কাজ, একজনের যোজনী আরেকজনের নিচে। কার্বনেটের যোজনী 2, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, যোজনী কাটা যায়, থাকে কি CaCO3 থাকে। তোমাকে যদি বলি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লিখো, যে ম্যাগনেসিয়াম আর কি ক্লোরাইড। এখন দেখো যে ক্লোরিনের যোজনী 1, 1 দেওয়ার দরকার নেই, ম্যাগনেসিয়ামের যোজনী 2, এই যে MgCl2। তোমাকে আমি যদি বলি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তো অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে কত 3, এখানে 3 দিবা, ক্লোরিনের যোজনী 1 দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তোমাকে যদি বলি যে PCl5 এর নাম কি ফসফরাস পেন্টাক্লোরাইড লিখো। তো দেখো যে ফসফরাস আর ক্লোরিন দিলাম। তো দেখো যে ফসফরাসের যোজনী হচ্ছে 5, 5 দিলাম, ক্লোরিনের যোজনী 1, একজনের যোজনী আরেকজনের নিচে, এই যে PCl5। তোমাকে যদি আমি বলি যে অ্যালুমিনিয়াম অক্সাইড লিখো, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, অক্সাইড মানে কি অক্সিজেন, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়ামের যোজনী 3, এখানে 3 দিলাম, অক্সিজেনের যোজনী 2 দিলাম, এটাই হচ্ছে কি অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা এর সংকেত। তোমাকে এখন যদি আমি বলি যে কি বললাম, ধরো যে আর কি বলবো, এইভাবে তোমরা লিখতে পারবে যে কোনো কিছু, আশা করি। আমি বিক্রিয়াগুলো, এই যে দেখো আমার নাম্বারিং দেওয়া আছে না, 9টা 17টা না কয়টা বিক্রিয়া আছে, 17টা বিক্রিয়া আছে, 19টা বিক্রিয়া আছে, 21টা বিক্রিয়া। 21টা বিক্রিয়া এই অধ্যায়টা শেষ করার পরে আমি একটানে সবগুলা বিক্রিয়া সমতা সহ শেষ করে দিব। তো গেল নন রিডক্স বিক্রিয়া, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করার বিক্রিয়া কি বলা হয় প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কি নয়, জারণ বিজারণ বিক্রিয়া নয়। দেখো যে প্রশমন বিক্রিয়া যে জারণ বিজারণ বিক্রিয়া নয়, এই যে HCl প্লাস NaOH বিক্রিয়া করে কি উৎপন্ন করে লবণ প্লাস পানি, এই যে পানি আর লবণটা হচ্ছে কি NaCl। তো দেখো যে এদের জারণ মান দিই, ক্লোরিন -1 হাইড্রোজেন +1,
OH -1 নাইট্রোজেন কি +1, একটা আরেকটার বিপরীত। তো এখানে দেখো ক্লোরিন -1 নাইট্রোজেন +1 রয়ে গেছে। তো অক্সিজেন দুইটার জন্য -2, একটা তা হাইড্রোজেন দুইটার জন্য +2, একটার জন্য +1। তো দেখো যে জারণ মানের কোনো পরিবর্তন হয়েছে না, সোডিয়াম +1 রয়ে গেছে, ক্লোরিন -1 রয়ে গেছে, হাইড্রোজেন +1 রয়ে গেছে, আর অক্সিজেনের একটু আছে। তো দেখো যে এখানে কোনো কি হয় নাই, জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই। বিক্রিয়কের জারণ মান যত, উৎপাদক জারণ মান তত, তো জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই। তাই এটা একটা কি জারণ নন রেডক্স বিক্রিয়া, মানে জারণ বিজারণ বিক্রিয়া নয়, তবে এটা প্রশমন বিক্রিয়া। কারণ এসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে বিক্রিয়াকে কি বলা হয়? প্রশমন বিক্রিয়া বলা হয়। গেল প্রশমন বিক্রিয়ায় প্রশমন তাপের মান কি? ধ্রুব। এই অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে যে লবণ প্লাস পানি উৎপন্ন করে, এই বিক্রিয়ায় প্রশমন তাপের মান হচ্ছে -57.34 কিলোজুল। এটা তোমার পরীক্ষায় এমসিকিউ আসবে। এই যে HCl + NaOH এর প্রশমন তাপের মান কত? এই যে 57.-57.34 এমসিকিউ আসবে, ডিরেক্ট আসবে। তারপরে 2 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে কি অধক্ষেপণ বিক্রিয়া। অধক্ষেপণ বিক্রিয়া কি? যে বিক্রিয়াকে যদি কোনো কঠিন বস্তু থাকে তাহলে বিক্রিয়ার শেষে কি হয়? তলানি পড়ে, তাই এই বিক্রিয়াগুলোকে কি বলা হয়? অধক্ষেপণ বিক্রিয়া বলা হয়। এই যে নাইট্রোজেন ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেট। সিলভার হচ্ছে কি একটা কঠিন পদার্থ, সে বিক্রিয়ার শেষে কি করবে? সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়বে, যে তীর চিহ্ন দিয়ে নিচের দিকে দিলে সেটা অধক্ষেপ, অথবা সলিড এস দ্বারা কি বোঝায়? সলিড মানে কঠিন থাকলেও এটা কি অধক্ষেপণ বিক্রিয়া। তো এই যে অধক্ষেপণ বিক্রিয়া হচ্ছে কি নন রিডক্স বিক্রিয়া, মানে জারণ বিজারণ বিক্রিয়া নয়। বিশেষ ধরনের বিক্রিয়া আছে। বিশেষ ধরনের বিক্রিয়াটা হচ্ছে কি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। বিশেষ ধরনের বিক্রিয়াটা হচ্ছে কি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। যেই বিক্রিয়ায় পানি ভাইঙ্গা যুক্ত হয় তাদেরকে কি বলা হয়? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলা হয়। ধরো যে SiCl4 এর সাথে পানিটা যুক্ত হবে, যে H2, তো পানিটা ভাঙ্গা কি হয়? H+ আর OH- হয়। তো আমরা কি জানি? ক্লোরিন মাইনাস আর Si+। তো হাইড্রোজেন এই প্লাস যাবে মাইনাসের সাথে, আর এই মাইনাস যাবে প্লাসের সাথে, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? Si এর সাথে যাবে OH, আর কি যাবে? Cl এর সাথে যাবে H, তার মানে উৎপন্ন হবে HCl। তো এখন সমতা মিলাই, এই সিলিকনের জারণ মান হচ্ছে কত? সিলিকনের যোজনী হচ্ছে 4, এই যে সিলিকনের যোজনী 4 এখানে দিলাম। OH এর ট্যাগ দেওয়ার দরকার নাই। তো হাইড্রোজেনের ট্যাগ, ক্লোরিনেরটাও এক দেওয়ার দরকার নেই। এখন সমতা মিলাই, তো দেখো যে ক্লোরিন ছিল 4টা, এখানে ক্লোরিন আছে 1টা, মিলানোর জন্য সামনে দিলাম 4। হাইড্রোজেন ছিল 2টা, হয়ে গেছে 4টা, মিলানোর জন্য সামনে দিলাম 2। এখন দেখো যে অক্সিজেন 2টা, কিন্তু অক্সিজেন তো 4টা হওয়ার কথা, মিলে না কেন? অক্সিজেন তো 4টা হওয়ার কথা, কিন্তু 4টা মিলতেছে না। বিক্রিয়া সমতা করার দরকার নাই, এই বিক্রিয়া সমতা করবা না, 2ও দিবা না, এখানে 4 দিতে পারো, শেষ। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে AlCl3 এর সাথে যখন পানি যুক্ত করবা, আর্দ্র বিশ্লেষণ মানে পানিটা ভাঙ্গিয়া যুক্ত হবে, যে H+ আর OH-। তো এখানে প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম, ক্লোরিন হচ্ছে মাইনাস। সবসময় বিক্রিয়া করার ক্ষেত্রে এই প্লাস যাবে মাইনাসের সাথে, মাইনাস যাবে প্লাসের সাথে, গেলে কি উৎপন্ন হবে? অ্যালুমিনিয়ামের সাথে যাবে OH, আর কি Hটা যাবে Cl এর সাথে, এই যে HCl। তো এখন দেখো যে বিক্রিয়ার সমতা যোজনী দিয়ে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, তাহলে কি অ্যালুমিনিয়ামের যোজনী 3 দিলাম। এখন সমতা মেলানোর জন্য ক্লোরিন আছে এখানে 3টা, এখানে আছে মাত্র 1টা, সমতা মেলানোর জন্য সামনে 3 দিলাম। তো হাইড্রোজেন হয়ে গেছে কয়টা? 3টা, আর এখানে আছে 2টা। তো হাইড্রোজেন মেলানোর জন্য যদি 3 দেয় তাহলে 6HCl দেওয়া লাগবে। 6HCl দিলে এখানে আবার 2 দেওয়া লাগবে। এই যে সমতা মিলাই দিচ্ছি। সমতা করার দরকার নাই, বিক্রিয়ায় সমতা করবা না, শুধুমাত্র ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে বিক্রিয়া সমতা করবা। আর যদি এই যে এই লাশা তেলের নীতি থেকে প্রশ্ন আসে তাহলে সমতা করবো, অন্যথায় বিক্রিয়ায় সমতা করার দরকার নাই। অন্যথায় বিক্রিয়ার কি করার দরকার নাই? সমতা করার দরকার নাই। দেখো যে এখন আমি তোমাদেরকে লাশা তেলের নীতিটা পড়াই দিব। লাশা তেলের নীতি পড়ার জন্য আমি এখান থেকে একটা
কাগজ নিয়ে নিই 1 মিনিট। লাশে তেলের নীতিটা এই অধ্যায়টা একটু বড়, এই অধ্যায়টা পড়াতে সময় লাগে। হ্যাঁ, লাশ আর তেলের নীতি পড়াবো তোমাদেরকে। লাশ আর তেলের নীতি, এটার একটা স্ক্রিনশট দেও আগে। লাশ আর তেলের নীতি আমি বই থেকে পড়াইবো না, এটা থেকে পড়াবে, একটা স্ক্রিনশট দাও। এতক্ষণ যা যা পড়াইলাম ক্লিয়ার? আমি টেস্ট পেপার সলভ করে বলে আশা তেলের নীতি পড়ানোর পরে বিক্রিয়াগুলো জাস্ট একটা না সবগুলা বিক্রিয়া পড়াই দেবো, দেন আমি আশা তেলের নীতি চলে টেস্ট পেপার সলভে চলে যাব। সবাই একটু কমেন্টে জানাও ক্লিয়ার কিনা। সবাই সবাই আর ক্লাসটা কি শেয়ার করছো? কারা কারা শেয়ার করছো নিজ টাইম লাইনে? শেয়ার না করে কাইন্ডলি একটু শেয়ার করে দাও। ক্লাসের স্টুডেন্ট না হলে কিন্তু ক্লাস নিতে ইচ্ছা করে। এই যে ফিজিক্সের স্টুডেন্ট হয় নাই, যার কারণে কিন্তু ক্লাস নেই নেই, নয়তো আমি ক্লাস নিতাম, কিন্তু স্টুডেন্ট ছিল না, তোমরা ক্লাসে ছিল না, থাকলে অবশ্যই আমি ক্লাস নিতাম। কেমিস্ট্রি কিন্তু পুরো বইটাই শেষ করে দিতে পারবো আজকে এবং আগামীকালের মধ্যে। লাশা তেলের নীতি, কোনো বিক্রিয়া যদি সাম্য অবস্থায় থাকে, কোনো বিক্রিয়া যদি সাম্য অবস্থায় থাকে, তাহলে ওই অবস্থার নিয়ামক যেমন তাপ, চাপ কিংবা ঘনমাত্রা যে কোনো একটির পরিবর্তন হলে পরিবর্তনের ফলে সাম্যের অবস্থা এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়েছে। এটা তো ফটোকপি থেকে পড়াইতেছি, যার কারণে একটু ঝাপসা মনে হইতেছে। ধরো এইচএসসির অরিজিনালটা থেকে পড়াই। এটা কিন্তু এইচএসসির রাসায়নিক পরিবর্তনের শিট, এইচএসসির কেমিস্ট্রি রাসায়নিক পরিবর্তন ওদের প্রথম পত্রের 4র্থ অধ্যায় আছে, এইখান থেকে পড়ে। এটা মনে হয় ক্লিয়ার আগের একটা, এটা অরিজিনালটা। কোনো বিক্রিয়া যদি সাম্য অবস্থায় থাকে তাহলে ওই অবস্থার নিয়ামক যেমন তাপ, চাপ কিংবা ঘনমাত্রা যে কোনো একটির পরিবর্তনের ফলে সাম্যের অবস্থা এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়েছে। এটা হচ্ছে কি, যদি আসে লাশা তেলের নীতি কি, লাশা তেলের নীতি কাকে বলে, তাহলে এইটুকু দিবা। তো তাপ উৎপাদী বিক্রিয়া আমরা 3 ভাবে লিখতে পারি। ডেল এস এর মান মাইনাস থাকলে বুঝবো তাপ উৎপাদী বিক্রিয়া, বিক্রিয়কে উৎপাদের সাথে প্লাস তাপ থাকলে বুঝবো তাপ উৎপাদী বিক্রিয়া, এই প্লাস তাপ বিক্রিয়কের সাথে মাইনাস আসলেও বুঝবো এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া কি, ডেল এস এর মান যদি দেখি পজিটিভ তাহলে তাপহারী বিক্রিয়া, উৎপাদের সাথে মাইনাস তাপ থাকলে তাপহারী বিক্রিয়া, আর বিক্রিয়কের সাথে যদি প্লাস তাপ থাকে তাহলে তাপহারী বিক্রিয়া। এটা গেল। এখন বিক্রিয়ার এটা হচ্ছে মানে বিক্রিয়ক হচ্ছে বাম বা পেছন, আর উৎপাদ হচ্ছে ডান বা সম্মুখ বা সামনে। বুঝাতে পারছি? এখন দেখো যে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী সকল ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী হোক তাপহারী হোক, সকল ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদন বাড়াইতে চাইলে বিক্রিয়াকে ডানে নিতে হবে বা সামনে নিতে হবে। সামনে গেলে উৎপাদন বৃদ্ধি পায়, এই ঘটনাকে বলা হয় কি ফলাফল প্রশমিত হয়েছে। আর পেছনে গেলে কি হয়, উৎপাদ হ্রাস পায়, বিক্রিয়ক বৃদ্ধি পায়, এই ঘটনাকেও কি বলা হয় ফলাফল প্রশমিত হয়েছে। তো দেখো যে তাপমাত্রার প্রভাব এক হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, যেই বিক্রিয়াটা অলরেডি তাপ উৎপন্ন করতেছে সেই বিক্রিয়ায় যদি তাপ বৃদ্ধি করি, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ বৃদ্ধি করলে যেই বিক্রিয়া তাপ অলরেডি উৎপন্ন করতেছে সেই বিক্রিয়ায় যদি আমি তাপ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়া কি হবে, পিছনে যাবে বা বামে যাবে, ফলে কি হবে, উৎপাদ হ্রাস পাবে, ফলাফল প্রশমিত হবে। দেখো যেই বিক্রিয়াটা অলরেডি তাপ উৎপন্ন করতেছে মানে তাপ উৎপাদী বিক্রিয়ায়, সেই বিক্রিয়ায় যদি আরও তাপ দেয় তাহলে বিক্রিয়া পেছনে যাবে, কারণ বিক্রিয়া তাপ উৎপন্ন করতেছে মানে ত্যাগ করতেছে, আমি আরও তাপ দিতেছি মানে বিক্রিয়ার উল্টো কাজ করতেছি, যার ফলে কী হবে, বিক্রিয়ার উৎপাদ বৃদ্ধি পাবে, ফলাফল কী হবে, প্রশমিত হবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে কী হবে, বিক্রিয়া বামে যাবে বা পেছনে যাবে বা উৎপাদ হ্রাস পাবে। গেল। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা হ্রাস করলে, তাপ উৎপাদী বিক্রিয়া যে বিক্রিয়া অলরেডি তাপ উৎপন্ন করতেছে সেখান থেকে যদি আমি তাপ সরাই নিই, হ্রাস করাই, তাহলে কি হবে, বিক্রিয়া সামনে যাবে বা উৎপাদন বৃদ্ধি পাবে, ফলাফল প্রশমিত হবে। গেল তাপ উৎপাদী বিক্রিয়া। তারপরে দেখো যে তাপহারী বিক্রিয়া,
তাপহারী বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় অলরেডি তাপের শোষণ করতেছে, তাপহারী বিক্রিয়া যে বিক্রিয়ায় অলরেডি তাপের শোষণ করতেছে, সেই বিক্রিয়ায় যদি আমি তাপ বৃদ্ধি করি, তাহলে তাপ শোষণ করতেছে সেখানে আমি তাপ বৃদ্ধি করতেছি, তার মানে বিক্রিয়ার অনুকূলে আমি কাজটা করলাম, তাহলে বিক্রিয়া কী হবে? সামনে যাবে বা ডানে যাবে বা উৎপাদন বৃদ্ধি পাবে, ফলাফল প্রশমিত হবে। আর তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা হ্রাস করলে, যে বিক্রিয়া তাপ অলরেডি গ্রহণ করতেছে সেই বিক্রিয়া থেকে যদি আমি তাপ সরায় আনি, মানে হ্রাস করি, তাহলে বিক্রিয়া পিছনে যাবে, ফলে উৎপাদ হ্রাস পায়, ফলাফল কী হয়? প্রশমিত হয়। যে তাপের প্রভাবটাই আসে এবং এটাই কঠিন মনে করো, কঠিন কিছু এটা 4 লাইনে পড়াইছি, শেষ। এটার কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবো অবশ্যই, যারা নতুন আসছো এরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো। এটা লাসা তেলের নিতে, এটা এইচএসসি থেকে, আমি এইচএসসির শিট থেকে পড়াইতেছি। তারপর দেখো যে ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাব হচ্ছে কি? সহজ, বিক্রিয়কে ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়া ডানে যাবে, উৎপাদে ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়া পিছনে যাবে। এই দেখো, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া, যে NH3 উৎপন্ন হয়। তো দেখো যে নাইট্রোজেনের সমতা মেলানোর জন্য সামনে দিলাম 2, নাইট্রোজেন 2টা আছে, এখানে একটা মিলানোর জন্য দিলাম 2, কিন্তু হাইড্রোজেন হয়ে গেছে কয়টা? 6টা, মিলানোর জন্য সামনে দিলাম 3। এখন দেখো যে এই বিক্রিয়ায় যদি আমি বাইরে থেকে অতিরিক্ত হাইড্রোজেন যুক্ত করি, তার মানে কি? বিক্রিয়কে ঘনমাত্রা বাড়াইছি, তার মানে বিক্রিয়া কী হবে? ডানে যাবে বা উৎপাদ বৃদ্ধি পাবে। আর যদি আমি বাইরে থেকে অ্যামোনিয়া যুক্ত করি, তাহলে উৎপাদে ঘনমাত্রা বাড়াইলাম, তার মানে বিক্রিয়া কী হবে? পিছনে যাবে। বিক্রিয়াকে ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়া ডানে যায় বা উৎপাদ বৃদ্ধি পায়, উৎপাদে ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়া পিছনে যায় বা বামে যায়। এখন একটা বিষয় দেখো, এই বিক্রিয়ায় বিক্রিয়কে মোল সংখ্যা কত? এখানে আছে 1 মোল, এখানে আছে কত মোল? 3 মোল। মোট বিক্রিয়ক কত মোল? 4 মোল। আর উৎপাদ আছে কত মোল? 2 মোল। এটা কি বুঝতে পারছো কত মোল? মোল সংখ্যার ব্যাপারটা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এই যে দেখো চাপের প্রভাব, চাপের প্রভাবটা কি? বিক্রিয়ক আছে 4 মোল, উৎপাদ আছে 2 মোল। এখানে দেখো যে বিক্রিয়ক 1 মোল, উৎপাদ 2 মোল, এখানে বিক্রিয়কও 2 মোল, উৎপাদও 2 মোল। তো দেখো যে বিক্রিয়কে মোল সংখ্যা বেশি হইলে চাপ দিলে বিক্রিয়া ডানে যাবে বা উৎপাদন বৃদ্ধি পাবে। আর যদি উৎপাদে মোল সংখ্যা বেশি হয়, তাহলে বিক্রিয়ায় চাপ দিলে বিক্রিয়া কী হবে? বামে যাবে বা উৎপাদ হ্রাস পাবে, আর চাপ হ্রাস করলে বিক্রিয়া ডানে যাবে। আর যদি মোল সংখ্যা সমান হয়, তাহলে চাপের কোনো প্রভাব নাই। দেখছো, লাসা তেলের নীতি শেষ। এখন আমি আবার অধ্যায়টার একটু সারসংক্ষেপ করি। সারসংক্ষেপটা হচ্ছে কি, এখন এরপর আমি টেস্ট পেপার সলভে চলে যাব। ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, একমুখী বিক্রিয়া কাকে বলে, উভমুখী বিক্রিয়া কাকে বলে। শুধুমাত্র বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে একমুখী বিক্রিয়া বলা হয়, আর বিক্রিয়ক উৎপাদ এবং উৎপাদ বিক্রিয়কে পরিণত হয় তাদেরকে কী বলা হয়? উভমুখী বিক্রিয়া। এক্সাম্পল সম মনে রাখবা। আজানটা শেষ হোক, তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করো একটু।
ভিডিওটা তুমি ফেসবুকেও এই পেজেই পাইবা, আবার ইউটিউবেও আপলোড দেব। তো দেখো যে একমুখী বিক্রিয়া কাকে বলে, উভমুখী বিক্রিয়া কাকে বলে, এক্সাম্পল সহ পড়বা। দেন হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। তিনভাবে তাপ উৎপাদী বিক্রিয়া লেখা হয়, এখানে লেখা আছে। তাপহারী বিক্রিয়া, যে বিক্রিয়া তাপের শোষণ করে তাকে তাপহারী বিক্রিয়া বলে। তাপহারী বিক্রিয়া তিনভাবে লেখা হয়, এখানে লেখা আছে। জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া তো এই যে সহজভাবে এক্সাম্পল দিয়ে পড়াই দিলাম যে জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎভাবে ঘটে এইখান থেকে। তারপরে আছে কি আমাদের যে জারণ মান নির্ণয়টা, যদিও আমি দেখাই না, কিন্তু জারণ মান নির্ণয়টা দেখানো লাগবে, দেখাই দিতেছি, সৃজনশীলে দেখাই দিব। জারণ বিজারণ যুগপৎভাবে ঘটে, এখানে এটা তো দেখাইছি, এটা এইভাবে লিখবা না, আমি যেভাবে লেখা দিছি এবং তোমাদেরকে স্ক্রিনশট দিতে বলছি না, একটা স্ট্যান্ডার্ড ছোটো করে ওইভাবে অ্যান্সার করবে। জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে 4 প্রকারের বিক্রিয়া হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া: সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। তো প্রত্যেকটা বিক্রিয়ার এক্সাম্পল সহ কী করবা, বিক্রিয়ার সংজ্ঞাগুলো কি সহজভাবে আমি পড়াই দিছি, এক্সাম্পলগুলো আমি এখন বিক্রিয়াগুলো সবগুলো দেখাই দিব। তারপর হচ্ছে কি নন রিডক্স বিক্রিয়া, যেই বিক্রিয়া জারণ মানের কোনো পরিবর্তন ঘটে না, বিক্রিয়াকে তাকে নন রিডক্স বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া আর হচ্ছে কি অধক্ষেপণ বিক্রিয়া হচ্ছে নন রিডক্স বিক্রিয়া। এই যে প্রশমন বিক্রিয়া গেল, অধক্ষেপণ বিক্রিয়া গেল। তারপর হচ্ছে কি বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া। পানি যদি ভাঙ্গা-যুক্ত হয় তাহলে তাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ, আর পানি যদি গুণ আকারে যুক্ত হয়, যে দেখো 5:, এই যে 7:, গুণ আকারে যুক্ত হয় তাহলে তাকে কী বলা হয়, পানি যোজন বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া আমরা 11 অধ্যায়ে পড়বো, লোহার মরিচা, এটা পড়ে নিও, এটা বাংলা প্রশ্ন। তো এখন দেখো যে বিক্রিয়াগুলো আমি এক থেকে বিক্রিয়াগুলো দেখাই, হ্যাঁ, কীভাবে বিক্রিয়াটা ঘটে। তো 1 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl। এই যে এটা একটা ক্ষার, এটা একটা অ্যাসিড, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ প্লাস পানি উৎপন্ন করে না। কিন্তু কার্বনেট যুক্ত ক্ষার কি করে, পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, যে কার্বন ডাইঅক্সাইড। এখন দেখো যে লবণটা কি থাকে, কার্বন চলে গেছে, অক্সিজেন 3টা আছে, 3টাই চলে গেছে, হাইড্রোজেনে চলে গেছে, থাকে কি ক্যালসিয়াম আর ক্লোরিন থাকে, এই যে ক্যালসিয়াম ক্লোরিন। তো সমতা মিলানোর জন্য আগে যোজনী দেই, ক্যালসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1 দেওয়ার দরকার নেই। এখন সমতা মিলাই, হাইড্রোজেন এখানে আছে 2টা, এখানে 2টা মিলানোর জন্য এখানে 2 দিলাম, ক্লোরিন একটা অটোমেটিক্যালি মিলে গেছে, এই যে 1 নাম্বার বিক্রিয়া গেল। তারপর হচ্ছে কি এই যে এটাই তো ক্যালসিয়াম কার্বনেট, এই যে চুনা পাথর, এই যে CaCO3, এটা কেমনে ভাঙে, এটা ভাঙ্গিয়া উৎপন্ন হয় ক্যালসিয়াম চুন, এই যে CaO প্লাস কার্বন ডাইঅক্সাইড, এই যে CO2 উৎপন্ন হয়। তারপর হচ্ছে যে এটার দরকার নাই, হাইড্রোজেন প্লাস আয়োডিন, এই যে হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে উৎপন্ন হয় হাইড্রোজেন আয়োডাইড। সমতা মিলানোর জন্য সামনে 2 দিয়ে দিলাম, এই যে হাইড্রোজেন আয়োডাইড। 3 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এই যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, অ্যামোনিয়া উৎপন্ন। এটা তোমার মনে রাখতে হবে, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, অ্যামোনিয়া উৎপন্ন হয়। তো সমতা মিলানোর জন্য নাইট্রোজেন আছে 2টা, এখানে আছে নাইট্রোজেন 1টা, মিলানোর জন্য 2টা দিলাম, নাইট্রোজেন মিলে গেছে, এখন হাইড্রোজেন হয়ে গেছে 6টা, মিলানোর জন্য সামনে 3 দিলাম। এই যে দেখো বিক্রিয়া গেল নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন। এই বিক্রিয়ায় ΔH এর মানটা হচ্ছে কত, এই বিক্রিয়ায় ΔH এর মানটা হচ্ছে -92 কিলোজুল। এটা তুমি মুখস্থ রাখবা, MCQ আসতে পারে, অথবা লাসাতিলের নীতিতে কাজে লাগতে পারে। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করার বিক্রিয়ায় তাপের মানটা কত, 92 কিলোজুল। এটা তুমি তাপটা সহ মুখস্থ করবা। নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন হয় নাইট্রোজেন অক্সাইড, এই যে NO। সমতা মিলানোর জন্য সামনে দিলাম 2। এই বিক্রিয়ায় ΔH এর মানটা হচ্ছে 180 কিলোজুল, 180 কি কিলোজুল। এই যে বিক্রিয়া গেল, 6 নাম্বার বিক্রিয়াটা গেল। তারপরে কি বিক্রিয়া আছে, 7 নাম্বার FeCl2। এই যে দেখো FeCl2 প্লাস Cl2 বিক্রিয়া করে উৎপন্ন হয় কি FeCl3, FeCl3 উৎপন্ন হয়। এটা জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে, এটা কিচ্ছু নাই, প্লাস দিয়ে আর একটা HCl উৎপন্ন, ওইগুলো কিছু দেওয়ার দরকার নেই। FeCl2 আর Cl2 মিলে কি উৎপন্ন হয়, FeCl3 উৎপন্ন হয়ে যায়। তারপরে নাইট্রোজেন হাইড্রোজেন, এটা তো গেল PCl5, এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা ভাঙ্গিয়া কি উৎপন্ন হয় জানো, PCl3 প্লাস কি Cl2 উৎপন্ন হয়। এটা একটা বিয়োজন বিক্রিয়া, এটা একটা সংযোজন বিক্রিয়া, এটা একটা কি সংযোজন, কারণ একাধিক বিক্রিয়ক উৎপন্ন হয়, একটা মাত্র উৎপাদ গঠন করতেছে। এটা একটা বিক্রিয়ক ভাঙ্গিয়ে একাধিক উৎপাদ গঠন করতেছে, এটা একটা বিয়োজন বিক্রিয়া। এটাও একটা সংযোজন বিক্রিয়া, এটাও একটা সংযোজন বিক্রিয়া, এটাও একটা সংযোজন বিক্রিয়া, এটা একটা বিয়োজন বিক্রিয়া। বুঝতে পারছো? তো এইগুলাই পরীক্ষায় আসে। তারপরে দেখো যে এরপরে কি আছে, পানি কিভাবে, এই যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলায় কি উৎপন্ন হয়, হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এগুলো কখনো এককভাবে বসে না, এগুলো 2 2 আকারে বসে। তো পানি, এই যে H2O। তো
তো সমতা মেলানোর জন্য অক্সিজেনের সমতা মেলানোর জন্য সামনে দিলাম 2, তো হাইড্রোজেনের সমতা মেলানোর জন্য আবার সামনে দিলাম 2। এই যে এটাই হচ্ছে কি পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়া। তারপর হচ্ছে যে Z10 প্লাস H2SO4, এটা হচ্ছে কি Z10 কী করবে, হাইড্রোজেনকে সরায় দিবে, যে হাইড্রোজেনকে সরায় দিবে আর হয়ে যাবে কি Z10SO4। এটা একটা কি প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন, এটাও একটা সংযোজন বিক্রিয়া। তারপর হচ্ছে নন রিডাক্স বিক্রিয়া, অ্যাসিড এবং ক্ষার, এই যে HCl প্লাস কি NaOH বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, লবণ প্লাস পানি, পানিটা আগে দিয়ে দিলাম, লবণটা কি NaCl থাকে, বারবার দেখাইছি। তারপর হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড, এই যে সোডিয়াম ক্লোরাইড লবণ, আর এখানে কি Ag সিলভার নাইট্রেট AgNO3, এটা AgNO3, সিলভার থাকলে কী হবে, অদক্ষেপ পড়বে AgNO3, এটা হবে Ag, এখানে দেখো যে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, প্লাস যাবে মাইনাসের সাথে, সিলভার ক্লোরাইড, এটা কি উৎপন্ন হবে সলিড, বা এখানে কী দিবা নিচে তীর চিহ্ন দিবা প্লাস, আর সোডিয়াম যাবে কার সাথে, নাইট্রেটের সাথে NaNO3, সোডিয়ামের যোজনী 1, নাইট্রেটের যোজনী 1, দেওয়ার দরকার নাই। এই যে বিক্রিয়াটা কমপ্লিট করে ফেললাম। তারপরে দেখো যে সোডিয়াম বাই সালফেট, হ্যাঁ Na2SO4 দিলাম আর BaCl2 দিলাম, এই বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, দেখো যে ক্লোরিন মাইনাস বেরিয়াম প্লাস, সালফেট মাইনাস সোডিয়াম প্লাস, প্লাস যাবে মাইনাসের সাথে, মাইনাস যাবে প্লাসের সাথে, দেখো বিক্রিয়াটা করি, বেরিয়ামটা যাবে কার সাথে, সালফেটের সাথে, তো বেরিয়ামের যোজনী হচ্ছে 2, সালফেটের যোজনীও 2, 2 2 কাটা, তার মানে দিলাম না, বেরিয়াম সালফেট উৎপন্ন হল, আর এখানে কি থাকবে সোডিয়াম ক্লোরাইড, তো একজনের যোজনী আর একজনের সমতা মেলানোর জন্য সামনে 2 দিয়ে দিলাম, এই যে বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়াটা সম্পন্ন করে ফেললাম। তারপরে দেখো যে এই পানি যোজনগুলো তো দেখাইছি, সিলিকন SiCl4 প্লাস পানি, এটা হচ্ছে কি আর্দ্র বিশ্লেষণ, পানি কী হবে, বাইঙ্গা যুক্ত হবে, তো এখানে H প্লাস আর কি OH মাইনাস, এখানে কি এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, এই প্লাস যাবে মাইনাসের সাথে, এই মাইনাস যাবে প্লাসের সাথে, বিক্রিয়া করে কি Si এর সাথে যাবে OH আর কি Hটা যাবে কি Cl এর সাথে, এই যে HCl, তো সিলিকনের যোজনী হচ্ছে 4, এখানে 4 দিলাম, এই দেওয়ার দরকার নেই, এখানে 4 দিয়ে দিলে, হাইড্রোজেন ক্লোরিনের সমতা মেলানোর জন্য 4 দিয়ে দিলাম, হাইড্রোজেন এটা মেলানোর জন্য এখানে দিলাম 2। এই যে বিক্রিয়া সম্পন্ন করলাম। পানি যোজনগুলো হচ্ছে কি জাস্ট ইনটু আকারে পানি, এই যে এইগুলো ইনটু আকারে পানি, এইগুলা কিছুই না, শেষ, বিক্রিয়া সব করে ফেলছি। এখন দেখো যে টেস্ট পেপার সলভে যাইতে পারি কি, এই অধ্যায়টা যদি 100% ক্লিয়ার হয়ে থাকে তাহলে কমেন্টে 100 লেখা কমেন্ট করো, আমি এখন টেস্ট পেপার সলভে চলে যাবো। এই অধ্যায়টা যদি 100% ক্লিয়ার হয়ে থাকে তাহলে কমেন্টে জানাও 100% কি। বিজিএস ক্লাস নিব, এক্সামের আগের দিন নিব, কিন্তু বিজিএস বইটা আগে আমার, হ্যাঁ অবশ্যই নিব এক্সাম। দেখো যে কিছুদিন আগে একটা স্টুডেন্টকে আমি বিজিএস পড়াইছিলাম অফলাইনে, হ্যাঁ, তো ওরে যখন বিজিএস পড়াইতাম দেখতাম যে যেই অধ্যায়টা মনে করে যে অনেক সময়ে পড়ানোর কথা এবং স্পেসিফিক, এখন কিন্তু তোমার প্রশ্ন ধরা যাবে যে কোন প্রশ্নটা আসবে। বিজিএস আগে আমি অবশ্যই ক্লাস নিব, অবশ্যই ক্লাস করে যে বিজিএস আগে। আমি সপ্তম অধ্যায়ের সৃজনশীলে চলে যাচ্ছি। এই যে এটা আমার কাজে লাগে, অন্য অধ্যায় তৃতীয় চতুর্থ পড়াইতে গেলে আমার এটা বেশি কাজে লাগবে। এখনো নতুন রয়েছে, সিঁড়ি নেই বইটা, বইটা ধরি নেই, পড়ানো হয় না এবার। সপ্তম অধ্যায়, (2024) প্রশ্নগুলো আগে সলভ করে দিই। হ্যাঁ, ঢাকা বোর্ড 2024 বের করতে পারো তোমরা। আমি একটু পেজ নিয়ে নেই, আমি এগুলা যেগুলা লেখা প্রয়োজন এগুলা লেখা সলভ করে দেব। এবং পেজ শেষ, 1 মিনিট। সবাই কি 100% ক্লিয়ার? একজনে মাত্র কমেন্ট করছো, 2 জনে, বাকিরা কোথায়? আমি তো তোমাদেরকে, তো আমি স্ক্যাম করতেছি না, আমি কি তোমাদেরকে সময় রেখা কমেন্ট করতেছি আমার রিচের জন্য? আমার রিচের জন্য কিন্তু আমি কমেন্ট চাই না, আমি জাস্ট তোমাদের ফিডব্যাকটা জানতে চাই এতজনের মধ্যে। আর আমি কিন্তু এক্সট্রা সময়ের মধ্যে নিতেছি, আমি তোমার সময় নষ্ট করে দেন কমেন্ট করতে বলতেছি না। এই যে আমি পেজ নিব, এখন আমার পেজ নাই, পেজ নেই, যার কারণে তোমাকে বললাম যে একটু জানাই দাও, দরকার নাই এক্সট্রা পিন মারলে।
কেমনটা লাগবে? ঠিক আছে, দেখো ঢাকা বোর্ড 2024 ফিটকিরির সংকেত কি? ফিটকিরির সংকেতটা অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে, এমসিকিউ আসতে পারে। K2SO4 Al2SO4 3 আর 24 অণু পানি থাকে। তোমার আসতে পারে ফিটকিরিতে কয় অণু পানি থাকে? 24 অণু পানি থাকে। ফিটকিরিতে কয় অণু সালফেট থাকে? SO4 থাকে। 3 অণু সালফেট থাকে। ফিটকিরিতে কয় অণু অ্যালুমিনিয়াম থাকে? 2 অণু অ্যালুমিনিয়াম থাকে। সালফেট কয় অণু থাকে? 3 আর 1 হচ্ছে 4। ফিটকিরিতে 4 অণু সালফেট থাকে। ফিটকিরিতে যে সালফেট 1 অণু আর 3 অণু, 4 অণু সালফেট থাকে। 24 অণু কি থাকে? পানি থাকে। এটা তোমাকে ফিটকিরির সংকেতটা অবশ্যই মুখস্থ করতেই হবে এমসিকিউ এর জন্য। ফিটকিরি দেখবা যে তোমার বোর্ডে ফিটকিরি থেকে একটা এমসিকিউ কমন পড়ছে। সংকেতটা জানলে তুমি বাকিগুলা পাইয়া যাবা। এটা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন আমি বাদ দিলাম। 1 নং সমীকরণটি রেডক্স বিক্রিয়া। রেডক্স শব্দের মানে কি? জারণ বিজারণ বিক্রিয়া। সমীকরণ সহ ব্যাখ্যা করো। 1 নং বিক্রিয়া, এই যে দেখো 1 নং বিক্রিয়াটি কি আছে? সোডিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে? Na2O। এই বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করতে বলছে। তো আমরা কি করব? তুমি বিক্রিয়াটা লিখবা। এখানে অক্সিজেন মুক্ত অবস্থায় আছে, শুধু অক্সিজেন আছে, জারণ মান 0। নাইট্রোজেন সোডিয়াম 0। মুক্ত অবস্থায় থাকলে কি 0, শুধুমাত্র ওই থাকলে এখানে অক্সিজেন আছে, আর কেউ আছে নাই। যদি একাধিক থাকে অক্সিজেনেরটা হচ্ছে -2, সোডিয়াম দুইটার জন্য +2, একটার জন্য কি +1। বুঝতে পারছো? এভাবে লিখলাম। এখন দেখো যে সোডিয়ামেরটা কি হয়েছে? সোডিয়াম 0 থেকে 1 হয়েছে, হ্রাস না বৃদ্ধি? 0 থেকে 1 হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি মানে কি? জারণ। সোডিয়ামের জারণ হয়েছে। যার জারণ হয় সে নিজে হচ্ছে কি? বিজারক। সোডিয়ামটা হচ্ছে কি এখানে? বিজারক। আর অক্সিজেনের কি হয়েছে? দেখো যে 0 থেকে -2 হয়েছে। 0 থেকে -2 হ্রাস না বৃদ্ধি? তোমার ছিল কোনো টাকাই ছিল না, এখন তোমার 2 টাকা ঋণ হয়ে গেছে। তোমার কি হয়েছে? হ্রাস হয়েছে। হ্রাস মানে কি? বিজারণ হয়েছে। এখানে কি হয়েছে? বিজারণ হয়েছে। যার বিজারণ হয় সে নিজে হচ্ছে কি? জারক। তো এরপরে তুমি কি করবা? ওই যে আমি যে প্রশ্নটা লিখছিলাম এখানে দেখো, স্ট্যান্ডার্ড প্রশ্নটার মতো তুমি লিখবা যে এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, তুমি লিখবা যে এখানে বিক্রিয়কে সোডিয়ামের জারণ মান 0, উৎপাদে সোডিয়ামের জারণ মান কত? +1। সোডিয়ামের জারণ মানের কি হয়েছে? বৃদ্ধি হয়েছে, অর্থাৎ সোডিয়ামের কি হয়েছে? জারণ হয়েছে। এরপরে তুমি জারণ বিক্রিয়া লিখবা। জারণ বিক্রিয়াটা কিভাবে লিখবা? এই যে জারণ বিক্রিয়া, এই যে সোডিয়াম জারণ মানে কি? সারণ মানে কি? মাইনাস। কি সারবে? ইলেকট্রন সারবে। সাইরে কি হবে? এখানে 0 আর 1 এর পার্থক্য কত? 1। তার মানে একটা ইলেকট্রন সাইরে সোডিয়াম প্লাসে পরিণত হবে, যে প্লাস। তারপরে লিখবা যে অক্সিজেন বিক্রিয়কে অক্সিজেনের জারণ মান 0, উৎপাদে অক্সিজেন জারণ মান -2, অর্থাৎ অক্সিজেনের জারণ মানের কি হয়েছে? হ্রাস হয়েছে। হ্রাস মানে কি? বিজারণ হয়েছে, অর্থাৎ অক্সিজেনের কি হয়েছে? বিজারণ হয়েছে। বিজারণ বিক্রিয়াটা কি হবে? বিজারণ বিক্রিয়াটাই যে অক্সিজেন কি 0, অক্সিজেনটা কি হবে? বিজারণ মানে কি? গ্রহণ মানে কি? প্লাস। এই যে কি গ্রহণ করবে? ইলেকট্রন গ্রহণ করবে। কয়টা গ্রহণ করবে? 0 আর 2 এর পার্থক্য, এই যে 2টা ইলেকট্রন গ্রহণ করে কি হবে? অক্সিজেন 2- পরিণত হবে। এই যে বিজারণ বিক্রিয়া শেষ। এই যে জারণ বিজারণ বিক্রিয়া, উদ্দীপকের বিক্রিয়ার একটি জারণ বিজারণ বিক্রিয়া, যে সমীকরণ সহ ব্যাখ্যা করে দিলাম। উদ্দীপক শুরুতে এটা দিবা, দেন এই যে জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া শেষ। 3 এ 3। এই এত এভাবে লেখার দরকার নাই, আমি যেভাবে লিখছি একটা ওয়ে ফলো করবা, একটা স্ট্যান্ডার্ড ফলো করবা। বুঝাইতে পারছি? তো গ নাম্বার প্রশ্নটা এখান থেকে গেল। দেন দেখো যে 2 এবং 3 একই ধরনের বিক্রিয়া কিনা, সমীকরণ সহ ব্যাখ্যা করো। 2 এবং 3, এটা দেখো যে একটা অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এটা একটা কি? অ্যাসিড না? এটা একটা কি? ক্ষার। ওএস থাকলে কি? ক্ষার। ম্যাগনেসিয়াম একটা ক্ষারীয় মৌল। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লবণ এবং পানি। বিক্রিয়াটা সম্পন্ন করি। নাইট্রিক অ্যাসিড HNO3। ক্লাস যদি দীর্ঘ হয় সমস্যা আছে, থাকবা কে? আমি কিন্তু একদম জিরো বেসিক থেকে, যে 2 বছর এই অধ্যায়টা পড়ে নাই সেও পরীক্ষায় আজকে ক্লাসটা করলেই এই অধ্যায় থেকে সকল MCQ CQ আনসার করতে পারবে। যে স্টুডেন্টটা 2 বছর পড়ে নাই, আমি কি শুরু থেকে একদম জিরো বেসিক থেকে পড়াই দিছি না? এভাবে আমি প্রতিটা অধ্যায় পড়াই দিব। আগামীকাল দিনের বেলাও ক্লাস নিব, আগামীকাল রাতেও ক্লাস নিব। নাইট্রিক অ্যাসিড এই বিক্রিয়াটা আমি সম্পন্ন করি। এখানে কি দেওয়া আছে? কোনো কিছু দেওয়া নাই। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লবণ প্লাস পানি উৎপন্ন করবে। তো পানিটা আগে দিয়ে ফেলি। পানিটা দিয়ে ফেললাম। পানিটা কি করলো? এই যে OH আর H মিলে কি উৎপন্ন করলো? পানি। তো থাকে কি? Mg আর NO3 থাকে, ম্যাগনেসিয়াম নাইট্রেট।
তো নাইট্রেটের যোজনী এক এক দেওয়ার দরকার নেই, ম্যাগনেসিয়ামের যোজনী 2, এই যে এখানে 2 দিলাম। এখন সমতা মিলাই, দেখো সমতা না মিলাইলেও হবে, সমতা মিলাইতে হবে এমন কোনো শর্ত নাই। নাইট্রেট আছে 2টা, মিলানোর জন্য এখানে সামনে দিলাম 2, হাইড্রোজেন 2 আর হচ্ছে কত 2 4, তো হাইড্রোজেনের সমতা মিলানোর জন্য সামনে দিলাম 2, অক্সিজেন আছে 2টা, নাইট্রেট চলে গেছে, সব শেষ, সমতা মিলাই ফেলছি। তো তুমি এই যে 2 নাম্বার বিক্রিয়াটা একটা কি প্রশমন বিক্রিয়া, এই অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি, এটা হচ্ছে কি লবণ এবং হচ্ছে কি পানি উৎপন্ন করছে, তাই এটা একটা কি প্রশমন বিক্রিয়া, এটা একটা কি নন রেডক্স বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। তো এটা গেল FeSO4 আর NaOH, এটা দেখি কি এই যে FeSO4 আর NaOH, এটাও একটা অ্যাসিড ক্ষারের বিক্রিয়া। দেখো যে বিক্রিয়াটা কেমনে সম্পন্ন করবো, তোমরা তো বিক্রিয়া সম্পন্ন করতে পারো না, বিক্রিয়া সম্পন্ন করবা কেমনে জানো, প্লাস মাইনাস চিহ্নিত করে দিবা, প্লাস মাইনাস চিহ্নিত করে দিবা, দেন প্লাসের সাথে যাবে মাইনাস, মাইনাসের সাথে যাবে কি প্লাস। যদি Fe এর সাথে OH যায়, এই যে OH গেল, না OH গেল, Fe এর সাথে কি করবে OH যাবে। যদি দুইটাই প্লাস মাইনাস চিহ্নিত করার সুযোগ থাকে তাহলে তুমি প্লাস মাইনাস চিহ্নিত করে দিবা। এখানেও প্লাস মাইনাস চিহ্নিত করে দিলেও বিক্রিয়া হবে, কারণ এখানে প্লাস মাইনাস দিয়ে বিক্রিয়া করছে, OHটা মাইনাস, হাইড্রোজেনটা প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে কি প্লাস, এই প্লাস গেছে মাইনাসের সাথে, এই মাইনাস গেছে প্লাসের সাথে, এইভাবে বিক্রিয়াগুলো হয়েছে। প্রত্যেক রসায়নের যত বিক্রিয়া আছে সব এইভাবেই সম্পন্ন হয়। তো এখন দেখো যে Fe এর সাথে কী যাবে OH যাবে, আর এখানে কী যাবে সোডিয়ামের সাথে সালফেট যাবে, সোডিয়ামের সাথে কী যাবে সালফেট যাবে, সালফেটের যোজনী 2, এখানে 2 দিলাম, সোডিয়ামের যোজনী 1 দেওয়ার দরকার নাই। Fe এর যোজনী, আয়রনের যোজনীটা এখানে কত 2, আয়রনের যোজনী 2, তো আয়রনের যোজনী এখানে কী দিলাম 2 হয়েছে, যোজনী 1 দেওয়ার দরকার নাই। এখন আমি চাইলে সমতা মিলাইতে পারি, সমতা মিলানোর দরকার নাই। তো দেখো যে এখানে কি উৎপন্ন হয়েছে, এটা একটা লবণ, এটা একটা লবণ, সোডিয়াম সালফেট, এটা একটা কি লবণ। তো এটাও একটা কি অ্যাসিড ক্ষার বিক্রিয়া কি উৎপন্ন করছে, লবণ উৎপন্ন করছে, লবণ প্লাস কি উৎপন্ন করছে, এটা একটা ক্ষার উৎপন্ন করছে, যেহেতু OH আছে উৎপন্ন করে, এই ক্ষারের মধ্যে আরও অ্যাসিড দিলে লবণ প্লাস পানি উৎপন্ন হবে। তার মানে এইগুলো হচ্ছে এটা একটা কি প্রশমন বিক্রিয়া, এটাও একটা কি প্রশমন বিক্রিয়া। তার মানে 2 এবং 3 নং বিক্রিয়া কি একই ধরনের বিক্রিয়া। শেষ, সহজ উত্তর, বুঝাইতে পারছি। ও FeSO4 NaOH, এটাকে অধক্ষেপণ দেওয়া যাইতে পারে, FeOH2 এর কী হবে অধক্ষেপ পড়বে, নিচের দিকে তীর চিহ্ন দেবে, এটা একটা অধক্ষেপণ বিক্রিয়া। আবার প্রশমন বিক্রিয়া বলা যেতে পারে, একই ধরনের বিক্রিয়া না, এটা একটা অধক্ষেপণ বিক্রিয়া। অধক্ষেপণ বিক্রিয়ার এক্সাম্পলটা বলে রাখবো। রাজশাহী বোর্ড 24-এ যাও। এ যৌগে এসের জারণ সংখ্যা নির্ণয় করে, যে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এখন পড়াই দিব। এ যৌগটা কি, এ যৌগটা এই যে ম্যাগনেসিয়াম MgO প্লাস H2SO4 বিক্রিয়া করে কি উৎপন্ন করে, এ প্লাস পানি, এই যে পানিটা লিখে ফেললাম। এ যৌগ পানি কি কিসের ইয়াতে উৎপন্ন হয়েছে, এখান থেকে ও গেছে আর এখান থেকে হাইড্রোজেন গেছে, তার মানে থাকবে কি MgSO4 এ যৌগে সালফার, এই যে MgSO4 যৌগে সালফারের জারণমান বের করতে বলছে। তো ম্যাগনেসিয়ামের জারণমান হচ্ছে কত +2, ম্যাগনেসিয়াম আছে কয়টা একটা, প্লাস যার জারণমান বের করতে বলছে তারটা এক্স ধরবা, এক্স হচ্ছে সালফার, সালফার আছে কয়টা একটা, প্লাস অক্সিজেনের জারণমান হচ্ছে -2, অক্সিজেন আছে কয়টা 4টা, সম্পূর্ণ যৌগের জারণমান কত 0, বা 2 + x - 8 = 0, বা x - 6 = 0, সুতরাং x = কত +6, অবশ্যই প্লাস দিবা। তার মানে কি সালফারের জারণমান কি বের করছি +6 বেরিয়েছে। ধরো যে আরও কয়েকটা দেখায় দেয় এরকম, ধরো তোমাকে বললো যে H3PO4 যৌগে P এর জারণমান কত, তো দেখো যে হাইড্রোজেনের জারণমান হচ্ছে +1, হাইড্রোজেন আছে কয়টা 3টা, প্লাস যারটা বের করবো তারটা এক্স আছে একটা 1 দ্বারা গুণ করলাম না, প্লাস অক্সিজেন আছে, অক্সিজেনের জারণমান -2, অক্সিজেনের গুণ করবো 4 দ্বারা, সম্পূর্ণ যৌগের জারণমান কত 0, এখান থেকে 3 + x - 8 = 0, বা x - 5 = 0, সুতরাং x = কত 5। ধরো যে H2C2O4 যৌগে C এর জারণমান কত, তো এখানে যা হাইড্রোজেন একটা হচ্ছে +1, হাইড্রোজেন আছে কয়টা 2টা, প্লাস যারটা বের করবো তারটা এক্স ধরবো, এক্স আছে কয়টা 2টা, প্লাস অক্সিজেন একটা হচ্ছে -2, অক্সিজেন আছে কয়টা 4টা, 0,
বা এখান থেকে দেখো যে 2 প্লাস 2x মাইনাস 8 ইকুয়াল টু 0 বা 2x মাইনাস 6 ইকুয়াল টু 0 বা 2x ইকুয়াল টু প্লাস 6, সুতরাং x ইকুয়াল টু কত প্লাস 3, তার মানে এটাও বের করে ফেললাম। ধরো যে কে mn ও 4 যৌগে mn এর জারণ মান কত? দেখো 1 নং এবং 1 নং যৌগের জারণ মান +1, 2 নং যৌগের জারণ মান +2, 17 নং এরটা -1, 16 নং এরটা -2, এইগুলো জানলেই হয়, আর কিছু জানার দরকার নেই। পটাশিয়াম হচ্ছে 1 নং, পটাশিয়ামেরটা হচ্ছে +1, পটাশিয়াম আছে একটা দ্বারা গুণ করলাম না, যারটা বের করবো তারটা x ধরবো, প্লাস অক্সিজেনেরটা হচ্ছে -2, অক্সিজেন আছে কয়টা 4টা, সম্পূর্ণ যৌগের জারণ মান 0, বা এখান থেকে কি 1 প্লাস x মাইনাস 8 ইকুয়াল টু 0 বা x মাইনাস 7 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু কত 7 প্লাস 7, এই যে এইটা হচ্ছে কি জারণ মান শেষ। এখন জারণ মান থেকে প্রশ্ন আসলে দেখবা যে 1 মিনিটে তুমি পরীক্ষার প্রশ্ন আনসার করে ফেলতে পারবা। এই যে গেল উদ্দীপকের সংগঠিত বিক্রিয়া দুটির মধ্যে একটি রেডক্স বিক্রিয়া হলে অন্যটি রেডক্স বিক্রিয়া না, নন রেডক্স বিক্রিয়া বিশ্লেষণ করো। দুইটা বিক্রিয়ার মধ্যে তুমি সম্পন্ন করবা দুইটা বিক্রিয়া। কি কি বিক্রিয়া আছে? Mg প্লাস O2 বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে 2MgO। আচ্ছা, আরেকটা বিক্রিয়া কি MgO প্লাস H2SO4 বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে এ প্লাস পানিটা আগে দিয়ে দিলাম, আর এটা উৎপন্ন হয়েছে কি MgSO4। তো দেখো জারণ মানগুলা লিখবা, এখানে মুক্ত অবস্থায় আছে 0, মুক্ত অবস্থায় আছে 0, এখানে অক্সিজেন -2, ম্যাগনেসিয়াম +2। তো দেখো যে ম্যাগনেসিয়াম 0 থেকে কি হয়েছে 2, রাসনা বৃদ্ধি মানে কি জারণ মানে কি সারণ, এখানে ম্যাগনেসিয়ামের কি হয়েছে জারণ হয়েছে, যার জারণ হয় সে নিজে হচ্ছে কি বিজারক, ম্যাগনেসিয়াম হচ্ছে কি বিজারক। আর অক্সিজেন দেখো, অক্সিজেনটা কি দেখো যে 0 থেকে 2 হয়েছে, রাসনা বৃদ্ধি রাস মানে কি বিজারণ, এখানে কি হয়েছে ম্যাগনেসিয়ামের বিজারণ হয়েছে, যার বিজারণ সে নিজে হচ্ছে কি জারক। তো এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, তুমি লিখে দেবে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। আর এই বিক্রিয়াটা দেখো যে আমি সম্পূর্ণ করি, এই বিক্রিয়াটা লিখি। অক্সিজেন হচ্ছে -2, ম্যাগনেসিয়াম হচ্ছে +2, সালফেট -2, হাইড্রোজেন +2, দুইটার জন্য +2, একটার জন্য +1, সালফেট -2, ম্যাগনেসিয়াম +2, অক্সিজেন -2, হাইড্রোজেন প্লাস, দুইটার জন্য +2, একটার জন্য +1। দেখো যে বিক্রিয়া জারণ হাইড্রোজেনের জারণ +1, উৎপাদক +1, ম্যাগনেসিয়াম +2, এখানেও +2, হ্যাঁ সালফেট -2, জারণ মানগুলো পরিবর্তন হয় নাই, তার মানে এটা একটা কি নন রিডক্স বিক্রিয়া, মানে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া নয়, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। প্রশ্নটা কি পারবা না? তারপরে দেখো যে চট্টগ্রাম বোর্ড 24-এ যাই, রাসায়নিক উদ্দীপকের 1 নং বিক্রিয়া, এই বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপৎভাবে গঠিত সংগঠন ব্যাখ্যা করো। এই যে এই বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপৎভাবে গঠিত ব্যাখ্যা করো। তো দেখো যে বিক্রিয়াটা আমি জাস্ট দেখাই দিই, যে FeCl3 প্লাস H2S বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে FeCl2 প্লাস HCl প্লাস কি S। তো দেখো যে জারণ মানগুলা দিই, মুক্ত অবস্থায় থাকলে জারণ মান 0 দিয়ে দিবা। এখানে হাইড্রোজেন একটার জন্য +1, দুইটার জন্য +2, তার মানে সালফার হচ্ছে -2, ক্লোরিন একটার জন্য -1, তিনটার জন্য -3, আয়রন হচ্ছে +3। তো ক্লোরিন একটার জন্য -1, দুইটার জন্য -2, দুইটার জন্য -2, তার মানে আয়রনটা হচ্ছে +2, আয়রন এটা -1, এটা +1, দেখে দিয়ে ফেলছি। এখন দেখো যে আয়রন +3 থেকে +2, রাস না বৃদ্ধি রাস মানে কি বিজারণ হয়েছে, আয়রনের কি হয়েছে বিজারণ হয়েছে, আয়রন নিজে হচ্ছে কি জারক। আরেকটা দেখো যে কার জারণ হয়েছে সালফার দেখো যে -2 থেকে 0 হয়েছে, -2 থেকে 0, রাস না বৃদ্ধি মানে জারণ, -2 মাইনাস ছিল হয়েছে 0, তার মানে কি হয়েছে বৃদ্ধি হয়েছে, তার মানে যার জারণ হয় সে নিজে হচ্ছে কি বিজারক। এই যে জারণ বিজারণ বিক্রিয়া শেষ। এইভাবে তুমি এখন আশা করি যে কোনো ধরনের জারণ বিজারণ বিক্রিয়ার প্রশ্ন আনসার করতে পারবা না? এই অধ্যায়টিতে সমস্যা, তোমার এই অধ্যায়টা শুরু থেকে ক্লাস করতে হবে। এই অধ্যায়টা একদম জিরো বেসিক থেকে পড়াইছি, যে 2 বছর পারে না আছে এখানে যারা এতক্ষণ ক্লাস করতেছো তারা একটু বলো তো, যে 2-2.5 বছর এই অধ্যায়টা ধরেই নাই কঠিন মনে করে, সে যদি এই লাস্ট 1 ঘন্টার যে ক্লাসটা করালাম এই ক্লাসটা যদি করে তাহলে কি সে পারবে কি না এই অধ্যায়টা? পরীক্ষায় কি ফুল মার্কস আনসার করতে পারবে? তার কি বাসায় পড়তে হবে? আমার মনে হয় না বাসায় পড়ার দরকার আছে, এনাফ ক্লাসটা। এই যে দেখো
এই অধ্যায়ের যত প্রশ্ন আছে সব দেখবা যে উদ্দীপকের দুইটা বিক্রিয়া দেওয়া থাকবে, বলবে যে একটা জারণ বিজারণ বিক্রিয়া আর উপরের বিক্রিয়াটি দুইটা সেম বিক্রিয়া নাকি ভিন্ন বিক্রিয়া। এই যে দেখো তিনটা বিক্রিয়া, বিক্রিয়া দেখে অনেকে ভয় পাওয়া যায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। জারণ বিজারণ ঘটেছে এই প্রশ্ন আসবেই। এই যে 1 নং বিক্রিয়া জারণ বিজারণ ঘটেছে, তো এই যে জারণ বিজারণের মানগুলো উল্লেখ করে স্ট্যান্ডার্ড নিয়মে যে প্রশ্নটা পাই সেভাবে দিয়ে দেবে। 2, 3 ভিন্ন প্রকৃতির বিক্রিয়া, ভিন্ন প্রকৃতির বিক্রিয়া। তো এই যে 2, 3 হচ্ছে ভিন্ন বিক্রিয়ার বিক্রিয়া। দেখবা যে 2, 3 হচ্ছে এটা একটা সংযোজন বিক্রিয়া, এটা হচ্ছে কি দেখবা যে সংযোজন না হয় এটা দেখবা যে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া হয়ে যাবে, আর্দ্র বিশ্লেষণ। তো এটা বলবো একটা সংযোজন বিক্রিয়া, এটা একটা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, শেষ ভিন্ন টাইপের বিক্রিয়া। এইরকম যে কোনো ধরনের বিক্রিয়া আসলে পারবা। এখন সপ্তম অধ্যায় থেকে সকল সৃজনশীল আনসার করতে পারবা আমি আশা করি। আমি এরপরেও আরও 2টা সৃজনশীল শুরুরগুলো আনসার করে দেবো, শুরুরগুলো সলভ করে দিই। এই যে দেখো ডেল এস এর মান মাইনাস, উদ্দীপকের বিক্রিয়াটিতে জারণ বিজারণ ঘটে, যুগপৎভাবে ঘটে, এটা আনসার করতে পারবা। বিক্রিয়াটির উপর তাপের প্রভাব ও চাপের প্রভাব ব্যাখ্যা করো। এই যে একটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, তো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে, ওই যে আমি যে তোমাকে একটা শিফট থেকে পড়াই দিলাম, এই শিফট থেকে যেভাবে এত বড় করে অ্যান্সার করার দরকার ছোটো করে অ্যান্সার করে দেবা। দেন হচ্ছে কি চাপের প্রভাব। তো দেখো যে বিক্রিয়কে মূল সংখ্যা 2, উৎপাদে মূল সংখ্যা 1, বিক্রিয়কে মূল সংখ্যা বেশি, চাপ দিলে বিক্রিয়া ডানে যাবে, চাপ হ্রাস করলে বিক্রিয়া বামে যাবে। চাপ দিলে উৎপাদ বৃদ্ধি পাবে, চাপ হ্রাস করলে বিক্রিয়ক বৃদ্ধি পাবে। উৎপাদের পরিমাণ বেশি পেতে চাইলে চাপ বৃদ্ধি করতে হবে, শেষ। তারপরে দেখো যে এই বিক্রিয়াটি পানি থাকলেও এটা একটি পানি বিশ্লেষণ বিক্রিয়া নেই, ব্যাখ্যা করো। 2 নং বিক্রিয়াতে পানি থাকলেও এটা একটা পানি বিশ্লেষণ বিক্রিয়া নেই, এটা একটা কি পানি যোজন বিক্রিয়া। মানে পানি যদি গুণ আকারে যুক্ত হয় তাহলে এটা কি পানি যোজন বিক্রিয়া, আর পানি যদি বাইঙ্গা যুক্ত হয় তাহলে কি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। তো 2 নং বিক্রিয়াটি একটি কি পানি যোজন বিক্রিয়া, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া নয়, পানি থাকলেও এটা কি পানি যোজন বিক্রিয়া। তারপর দেখো যে 1 নং বিক্রিয়ায় জারণ বিজারণ একই সাথে ঘটেছে। এই প্রশ্নটা আমি পড়াইছি তোমাদেরকে, জারণ বিজারণ যুগপৎভাবে ঘটেছে, যেভাবে পড়াইছে এভাবে আনসার করে দিয়ে দেবা। তারপরে দেখো যে বিক্রিয়ার যোগের সালফারের জারণ মান বের করা, যে সালফারের জারণ মান তো আমি অনেকগুলো দেখালাম, এখান থেকে তোমরা আনসার করে দিবা। হ্যাঁ অবশ্যই বই থেকে, বইয়ে কয়টা 21টা বিক্রিয়া আছে না, 21টা বিক্রিয়ার বাইরে বিক্রিয়া আসবে না। আমি কি 21টা বিক্রিয়া পড়াই দিচ্ছি না এখানে, 21টা বিক্রিয়াকে আমি তোমাদেরকে লেখা দিই নাই। এই যে দেখো বিক্রিয়াগুলো শুরু করছিলাম, কোথায় লিখে দিচ্ছি 21টা বিক্রিয়াগুলো তো আমি লিখে দিচ্ছি, দেই নাই, দেই তো দিছি তো। এই যে যে কয়টা বিক্রিয়া আছে এর বাইরে বিক্রিয়া আসবে না, বইয়ের বিক্রিয়াগুলো আসবে, বইয়ের বিক্রিয়ার বাইরে আসবে না। এই যে আমি বিক্রিয়াগুলো কিন্তু সম্পন্ন করে দিচ্ছি ভাঙ্গা কীভাবে হয়। 21টা বিক্রিয়া আছে, এর বাইরে প্রশ্ন আসবে না, বইয়ের বিক্রিয়াগুলো থেকেই প্রশ্ন আসবে। গেল এই যে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, সালফারের জারণ মানুষ বের করো, তারপরে যুগপৎভাবে ঘটেছে, এইরকম প্রশ্নই আসে পরীক্ষায়। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা পড়ে যাবে, শেষ। এটা পড়াইছি, ফুললি পড়াইছি। গেল এখন আমি অন্য একটা অধ্যায় শুরু করব। সবাই যদি সম্মত থাকো তাহলে আমি অধ্যায় শুরু করব। এই অধ্যায়টা কি বুঝতে পারছো কিনা মিনিমাম আমি 30 জনের ফিডব্যাক চাই, নয়তো এখানে স্টপ করে দেব। একজনে 2বার বলবা না। দ্বিতীয় না পড়ায় চতুর্থ পড়ায় দেই। হ্যাঁ, দ্বিতীয় এবং তৃতীয়র 2 ঘন্টার একটা রেকর্ডেড ক্লাস আছে, আমি আমার টাইমলাইনে পোস্ট করে কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। দেখো সৃজনশীল সহ টেস্ট পেপার সলভ সহ 2 ঘন্টার একটা ক্লাস আছে, দ্বিতীয় তৃতীয় টেস্ট পেপার সলভ সহ করা আছে। চতুর্থ অধ্যায়টা আমি পড়াই দিব এখন। আগামীকাল 11 অধ্যায়ের ক্লাস কেউ মিস দিও না। হ্যাঁ, 11 অধ্যায়টা একদম 0 বেসিক থেকে পড়াই দিব। যেমন করো পড়ো নাই কিছু 2-2.5 বছর, সেও পারবা একদম বেসিক থেকে টেস্ট পেপার সলভ। 11 অধ্যায় আগামীকাল
না, আমি আর্টসের সাবজেক্ট কেমনে পড়াবো? আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, বুঝো না আমার দেখা। আর্টস ব্যাকগ্রাউন্ডের হলে কি আমি সায়েন্সের সাবজেক্ট পড়াইতে পারতাম? তবে অর্থনীতি পড়াইতে পারি। অর্থনীতি কি আর্টসের সাবজেক্ট না কমার্সের সাবজেক্ট? অর্থনীতি পড়াইতে পারি, অর্থনীতি পড়ছি অনার্সে। মানে তোমরা এসএসসি এইচএসসিতে যে অর্থনীতি না পড়ো এর চেয়ে অনেক বেশি অর্থনীতি আমি অনার্সে উঠে পড়ছি, এবং অনার্স সহ অর্থনীতি। আমি তো অনার্সেই পড়ছি অর্থনীতি, যদি আমি ম্যাথমেটিক্সে অনার্স করেছি কিন্তু অর্থনীতি পড়ছি, অর্থনীতির সব পড়া আছে আমার। আচ্ছা, আমরা চতুর্থ অধ্যায়টা শুরু করব। পর্যায় সারণী চতুর্থ আর পঞ্চমটা পড়াই দিব এখন। দ্বিতীয় তৃতীয় রেকর্ডেড লিঙ্ক দিব। হ্যাঁ, পর্যায় সারণীর পটভূমি। পর্যায় সারণীর পটভূমিটা পড়ি নেই বা 1789 সালে ল্যাবসি অক্সিজেনের তো বিক্রিয়াগুলো দ্বারা দুই ধাতু এবং অধাতুতে ভাগ করেন। তারপরে ডোবেরেন লক্ষ্য করেন 3টি মৌলের মধ্যে ত্রয়ী সূত্র আছে, এত সালে আবিষ্কৃত হয়। 118টা মৌল আছে। এখন তার মধ্যে কি 98টা হচ্ছে কি প্রাকৃতিক থেকে পাওয়া যায়, আর ল্যাবে তৈরি করা হয় বাকিগুলো 20টা। হ্যাঁ, তো এখন দেখো যে পর্যায় সারণী। এখন পর্যায় সারণী তুমি কীভাবে লিখবা? তুমি পরীক্ষার হলে যায় একটা পর্যায় সারণী আঁকায় ফেলবে ভেবে, পরীক্ষার হলে যায় রাফে একটা পর্যায় সারণী একাই ফেলবে। এইটা যে তোমার জন্য কতটা লাভজনক হবে এটা তুমি কল্পনাও করতে পারবে না। দেখো, আমি তোমাদেরকে পর্যায় সারণী লেখা শিখাই দিই। তুমি কি করবা জানো? হাইড্রোজেন দিবা, হিলিয়ামটা দিবা ডানে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তারপরে আর জানার দরকার নাই, এরপরে ছন্দ দিয়ে লিখে ফেলবা। হাইলিনাকে রুবি চাইনিজ ফ্রাই খাওয়াবে, বা হাইলিনাকে রুবি সেচে ফেলবে। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। ব্যাককেল আলী গেঞ্জি ইন টাই করে, দরকার নাই। সিসিলিতে গেলে শান্তি পাবে। নয়ন পণ্ডিত এসেছিল সোমবার বিকেলে। OSSC-তে পড়ে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাডস্ট্যান্ডিন, হিনি আর করিম যেন রান্ধে যে আরেন। এখন দেখো যে 1 নাম্বার গ্রুপ, এটা হচ্ছে 2 নাম্বার গ্রুপ, শেষেরটা হচ্ছে 18 নাম্বার গ্রুপ, এর আগেরটা হচ্ছে 17, 16, 15, 14, 13। তুমি অনেকগুলো মৌলের নাম জেনে গেছো না এখান থেকে। তো এখন তুমি ধাতু এবং অধাতু চিনে যাবে। কীভাবে চিনবা জানো? যে তুমি এই যে বিয়ের মধ্যে যে বোরনের মধ্যে দাগ দিবা, গোল দাগ দিবা, এর পরেরটাই তুমি 2টা গোল দাগ দিবা, এর পরেরটাই তুমি 3টা গোল দাগ দিবা, এর পরেরটাই তুমি 4টা গোল দাগ দিবা, এর পরেরটাই তুমি 5টা গোল দাগ দিবা। আর কি করবা? হাইড্রোজেনে গোল দাগ দিবা। এই গোল দাগ দেওয়াগুলা হচ্ছে অধাতু। এই যে পর্যায় সারণীতে আমাদের যতগুলা মৌল লাগে তার মধ্যে এই গোল দাগ দেওয়াগুলো হচ্ছে কি অধাতু। অধাতু সবসময় কি করে? ইলেকট্রন গ্রহণ করে। অধাতু দেখতে চকচকে হয় না, অধাতুকে আঘাত করলে শব্দ হয় না, অধাতু বিদ্যুৎ পরিবহন করে না। এই যে দেখছো, তুমি এখান থেকে অনেক কিছু জানা গেছো। তোমার যদি আসে নিচের কোন মৌলটি অধাতু, তাহলে তুমি যদি এভাবে রাফে একটা পর্যায় সারণী লেখা রাখো তাহলে তোমার MCQটা সহজ হয়ে যাবে না? পরীক্ষায় যাওয়ার পরেই স্কেল কইরা প্রশ্ন দেওয়ার পূর্বেই তুমি এরকম একটা পর্যায় সারণী সবার শেষের পৃষ্ঠায় লিখে ফেলবা। তো তোমার যদি MCQ আসে নিচের কোনটি অধাতু, তো তুমি দেখবা গোল দাগ দেওয়া যেটা থাকবে অপশনে 4টার মধ্যে সেটাই অধাতু। যদি আসে নিচের কোনটি ধাতু, তো দেখবা যে গোল দাগ দেওয়া যে বাদে যেইটা আছে এটাই হচ্ছে কি ধাতু। যদি তোমার আসে যে নিচের কোনটি বিদ্যুৎ পরিবহন করে, তার মানে কি গোল দাগ দেওয়াগুলো বিদ্যুৎ পরিবহন করে না, এর বাকিগুলা বিদ্যুৎ পরিবহন করে, ধাতু করে, অধাতুগুলো করে না। নিচের কোনটি আঘাত করলে শব্দ হয়, তো ধাতু আঘাত করলে শব্দ হয়, অধাতু আঘাত করলে শব্দ হয় না। নিচের কোনটি চকচকে, তো ধাতুগুলা চকচকে, অধাতুগুলা চকচকে নয়। আমি কি ক্লিয়ার করতে পারছি? গেল এই বিষয়টা। তারপর হচ্ছে 1 নাম্বার গ্রুপটা হচ্ছে ক্ষার ধাতু।
ক্ষার ধাতু, এরা কি করে পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, তাই এরা হচ্ছে ক্ষার ধাতু। 2 নাম্বারটা হচ্ছে মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার, এরাও পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, তবে এরা মাটিস্থ বিভিন্ন যৌগ হিসাবে পাওয়া যায়, তাই এদেরকে কি বলা হয়, মৃৎক্ষার। 7 নাম্বার গ্রুপের মৌলগুলো হচ্ছে নিকটুজেন মৌল, নিকটুজেন বা শ্বাসরোধক মৌল, নিকটুজেন বা শ্বাসরোধক মৌল, শ্বাসরোধক মৌল, নিকটুজেন বা শ্বাসরোধক মৌল। এইটা হচ্ছে আকরিক উৎপাদনকারী মৌল, আকরিক উৎপাদনকারী মৌল। এই যে আকরিক উৎপাদন তোমাদের 12 অধ্যায় এখান থেকে আসতে পারে। আকরিক উৎপাদনকারী মৌলগুলো হচ্ছে কি, অক্সিজেনের গ্রুপটা হচ্ছে কি আকরিক, এদের থেকে কি করা যায়, আকরিক পাওয়া যায়। আর এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপের মৌল, মানে সামুদ্রিক লবণ, সমুদ্র থেকে পাওয়া যায়, সমুদ্রের বিভিন্ন লবণ হিসেবে পাওয়া যায়, সমুদ্রে পাওয়া যায়, যার কারণে এরা কি হ্যালোজেন গ্রুপের মৌল বলা হয়। তারপরে এটা হচ্ছে কি নিষ্ক্রিয়, এরা কারোর সাথে বিক্রিয়া করে না, যার কারণে কি এরা নিষ্ক্রিয় গ্রুপের মৌল। গেল, এখান থেকে তোমরা অনেকগুলো এমসিকিউ পাবা। তারপরে দেখো যে কর্ণ সম্পর্ক, না কর্ণ সম্পর্ক এসএসসিতে আসে না। এখন দেখো যে গোল দাগ দেওয়া গেল অধাতু, অধাতু সমূহ মাইনাস আয়নে পরিণত, অধাতু সমূহ সবসময় কী করে, ইলেকট্রন গ্রহণ করে মাইনাসে পরিণত হয়। এই যে তোমরা যে বিক্রিয়ার সময় বুঝবা যে মাইনাস, আমি তোমাদেরকে যে বিক্রিয়া যখন পড়াইলাম, কোথায় জানো, এই যে বিক্রিয়া পড়াইলাম তোমাদেরকে বললাম না যে কি, যে প্লাস মাইনাস চিহ্নিত করে ফেলবা, যে তুমি কেমনে প্লাস মাইনাস চিহ্নিত করবে, যে অধাতুগুলা মাইনাস, ধাতুগুলা প্লাস, অধাতুগুলা মাইনাস, ধাতুগুলা প্লাস। অধাতু কি, ওই গোল দাগ দেওয়া গেলো হচ্ছে অধাতু, তো এই যে অধাতুগুলা মাইনাস, ধাতুগুলা হচ্ছে কি প্লাস। গেল এখান থেকে। পর্যায় শ্রেণীতে পর্যায় আছে 7টা, গ্রুপ আছে 18টা। 7টা পর্যায়ের মধ্যে প্রথম পর্যায় হচ্ছে ক্ষুদ্র পর্যায় মৌল আছে 2টা, দ্বিতীয় তৃতীয় পর্যায় হচ্ছে প্রথম পর্যায়ে অতি ক্ষুদ্র, দ্বিতীয় তৃতীয় পর্যায় হচ্ছে ক্ষুদ্র পর্যায় মৌল আছে 8টা করে, চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে হচ্ছে দীর্ঘ পর্যায় মৌল আছে কয়টা, 18টা করে, ষষ্ঠ পর্যায়ে হচ্ছে অতি দীর্ঘ পর্যায় মৌল আছে 32টা, সপ্তম পর্যায়ে অসম্পূর্ণ। তো এখান থেকে কোন গ্রুপ কি, এগুলাও চলে গেছিলো গ্রুপ বের করার নিয়ম। আমি পেজ নিয়ে নিই, দাঁড়াও খাতা নিয়ে নিই। গ্রুপ এবং পর্যায় বের করার নিয়ম। এখন ইলেকট্রন বিন্যাস আমি আশা করি সবাই পারো, এখন তো ইলেকট্রন বিন্যাস পড়ানোর সময় না, দ্বিতীয় তৃতীয় অধ্যায়টা পড়ে নিও, তাহলে ইলেকট্রন বিন্যাস কেউ না পারলে পারবা। ইলেকট্রন বিন্যাস পড়ানোর মতো সময় পরীক্ষার আগের দিন না। তো দেখো যে আমরা তো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করতে পারি, যে 1s1। তো ইলেকট্রন বিন্যাস করতে পারলে আমরা পর্যায়ও বের করতে পারবো, গ্রুপও বের করতে পারবো, ঠিক আছে, পর্যায় এবং গ্রুপ। এখানে এন এর মানটা যত, এটা হচ্ছে পর্যায়, প্রথম পর্যায়ে গ্রুপ। সর্বশেষ ইলেকট্রন এসে গেলে এসেরটাই গ্রুপ, তার মানে 1 নাম্বার গ্রুপ। তোমাকে যদি আমি বলি যে কার্বনের পারমাণবিক সংখ্যা ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p2। তো এটা কত নাম্বার পর্যায়ের মৌল, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 2, তার মানে এটা দ্বিতীয় পর্যায়ের মৌল। এটা কত নাম্বার গ্রুপের মৌল, শেষ ইলেকট্রন যদি এসএতে প্রবেশ করে তাহলে এস আর এস প্লাস পি প্লাস 10 যোগ করে গ্রুপ নির্ণয় করবা। এস প্লাস পি প্লাস 10, এস এর 2, পি এর 2, 4, 4-এর সাথে 10 যোগ করলে 14 নাম্বার গ্রুপের মৌল। ধরো যে আসলো তোমাকে দেওয়া হইলো যে ক্লোরিন 17, ইলেকট্রন বিন্যাসটা কি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। শেষ ইলেকট্রন যদি পিতে যায়, এসেতে গেলে এসেরটাই, এসতে গেলে এসেরটাই, পিতে গেলে কি এস প্লাস পি প্লাস 10। আচ্ছা আমি পর্যায়টা, এটা তৃতীয় পর্যায়ের মৌল, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে পর্যায়। এখন গ্রুপ হচ্ছে কি, শেষ ইলেকট্রন যদি পিতে যায় তাহলে এস প্লাস পি প্লাস 10, এস এর 2, পি এর 5, 2 আর 5 যোগ করলে 7, 7-এর সাথে 10 যোগ করলে 17 নাম্বার গ্রুপের মৌল। বুঝাইতে পারছি? এখন দেখো তোমাকে যদি আমি বলি যে সোডিয়াম 11, ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s1। সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে, এসএতে গেছে। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3, তার মানে এটা তৃতীয় পর্যায়ের মৌল। এসতে গেলে এসএরটাই হচ্ছে কি গ্রুপ। তোমাকে ধরো যে আমি বললাম, এখন বললাম আর কি, ধরো যে ক্যালসিয়াম 20, এর ইলেকট্রন বিন্যাস, তুমি এই যে আর্গন দিয়ে থার্ড ব্র্যাকেট দিবা, 18 পর্যন্ত করে ফেলছো। এরপরে কি 4s2, এই যে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম শেষ। তো এটা সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 4, এটা চতুর্থ পর্যায়ের মৌল। গ্রুপ কত, সর্বশেষ ইলেকট্রন এসএতে প্রবেশ করছে, এসএতে প্রবেশ করলে এসএরটাই হচ্ছে কি গ্রুপ। এই যে গ্রুপ গেল। তো তারপর দেখো যে আমি যদি তোমাকে এখন বলি যে স্ক্যান্ডিয়াম
21 এর ইলেকট্রন বিন্যাসটা তুমি এই যে আর্গন দিয়ে থার্ড ব্র্যাকেট করবা, থার্ড ব্র্যাকেট দিবা, মানে 18 পর্যন্ত করে ফেলছো। 4s2 3d1। তো এটা কত পর্যায়ের মৌল? চতুর্থ পর্যায়ের মৌল। গ্রুপ কত? শেষ ইলেকট্রন যদি ডিতে প্রবেশ করে তাহলে এস আর ডিটা যোগ করে গ্রুপ নির্ণয় করবা। এস এর 2 আর ডি এর 1 কত? 3 নাম্বার গ্রুপের মৌল। এটা কত নাম্বার গ্রুপের মৌল? 3 নাম্বার গ্রুপের মৌল। তারপরে দেখো যে তোমাকে যদি আমি এখন বলি যে আয়রন 26 এর ইলেকট্রন বিন্যাসটা কী করবা? যে আর্গন দিয়ে থার্ড ব্র্যাকেট করবা, 4s2 20 হয়েছে, তারপরে কত? 3d কত? 6। তো এখন দেখো যে এটা পর্যায়ে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 4, এটা চতুর্থ পর্যায়ের মৌল। গ্রুপ হচ্ছে কত? ডিতে প্রবেশ করলে এস আর ডিতে যোগ করা, এই 8 নাম্বার গ্রুপের মৌল। শেষ। এলসা বলেন না, এটা কি বললা? ইউটিউব চ্যানেলের নাম জাকির এডুকেশন, পেজের নামই। তো এই যে দেখো পর্যায় নির্ণয় এবং গ্রুপ নির্ণয় কি শেষ না? যদি যে কোনো ধরনের মৌল যদি তোমাকে বের করতে বলে পর্যায় এবং গ্রুপ, ধরো যে তোমাকে বের করতে বললো পটাশিয়াম, পটাশিয়ামের কি 19 আর ইলেকট্রন বিন্যাস করবা কি? এই যে 1s2 3s2 এভাবেও করতে পারো, অথবা আর্গন দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা, তার মানে 18 পর্যন্ত করে ফেলছো। এরপরে কি 4s1। সর্বশেষ সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি পর্যায়, চতুর্থ পর্যায়ে। গ্রুপ হচ্ছে কি এসেতে গেলে এসেটটাই হচ্ছে কি গ্রুপ। এই যে গ্রুপ নির্ণয় করে ফেলছে। পর্যায় এবং গ্রুপ নির্ণয় পারবা না? এই যে দেখো পর্যায় এবং গ্রুপ নির্ণয় এখানে অনেকগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস হচ্ছে মৌল পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। হিলিয়ামকে কেন 2 নাম্বার দিয়েছে? হাইড্রোজেনের অবস্থান কেন একই হয়েছে? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আমি এখন পড়াবো পর্যায়বৃত্ত ধর্ম। আমরা কি পঞ্চম অধ্যায় পড়তেছি? না, চতুর্থ অধ্যায়। দেখো পর্যায়বৃত্ত ধর্ম। এখন আমরা নতুন একটা টপিকে আসছি। তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? আমাকে একটু সাড়া দিও, একটু কমেন্টে জানাই দিও এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। আমরা নতুন টপিক পড়বো এখন। আমি পানি খাইনি, একটু সাড়া দাও। হ্যাঁ, ফেসবুক পেজে সেভ থাকবে এবং ইউটিউবে আপলোড করে দেবো ভিডিওটা। আচ্ছা, পর্যায়বৃত্ত ধর্ম, ধাতব ধর্ম। ধাতব ধর্ম, হ্যাঁ, ধাতুর বৈশিষ্ট্য কি? ধাতু যেই সকল মৌল ধাতু চকচক করে, আঘাত করলে শব্দ হয়, তাপ ও বিদ্যুৎ পরিবহন করে। আধুনিক সংজ্ঞা অনুযায়ী ধাতুগুলা কি করে? ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। ধাতুর 5টা বৈশিষ্ট্য পড়বা। অধাতুর 5টা বৈশিষ্ট্য কি? ঠিক তার বিপরীত। অধাতু চকচকে নয়, আঘাত করলে শব্দ হয় না, তাপ বিদ্যুৎ পরিবহন করে, ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তারপর হচ্ছে পরমাণুর আকার বা ব্যাসার্ধ। এখন পর্যায় সারণীটা লাগবে। পরমাণুর আকার বা ব্যাসার্ধ, এই যে দেখো একই পর্যায়ের, এই যে দেখো 2 নাম্বার, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তুমি দেখবা যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে স্তর সংখ্যা বাড়বে না, কিন্তু শেষ কক্ষপথে কি হবে? একটি করে ইলেকট্রন যুক্ত হবে। এটার এক্সাম্পলটা দেখাই তোমাকে। দেখো যে আমি তোমাকে যদি এই যে বোরন আর কার্বনেটটা দেখাই, এই যে বোরন হচ্ছে কত? 5, আর কার্বন হচ্ছে কত? 6। এদের ইলেকট্রন বিন্যাস করলে বোরন 5, এর দেখো যে 1s2 2s2 2p কত? 1। আর কার্বনেটটা যদি করি 5, এরটা দেখো যে কার্বনেটটা 6, 1s2 2s2 2p কত? 2। এই যে ইলেকট্রন বিন্যাস করলাম। বোরনের স্তর আছে কয়টা? একটা, 2টা স্তর আছে। এই যে একটা স্তর দিলাম, এই যে 2টা স্তর দিলাম। কার্বনের দেখা যায় 1 2 2টা স্তর আছে, তার মানে একটা স্তর আছে, এই যে 2টা স্তর আছে। প্রথম স্তরে ইলেকট্রন আছে কয়টা? 2টা, এই যে 2টা দিলাম। দ্বিতীয় স্তরে আছে কয়টা? 3টা, এই যে 1 2, এই যে 3টা দিলাম। প্রথম স্তরে ইলেকট্রন আছে কয়টা? 2টা, এই যে 2টা দিলাম। দ্বিতীয় স্তরে ইলেকট্রন আছে কয়টা? 4টা, এই যে 4টা দিলাম। তোমাকে যদি আমি অক্সিজেন ফ্লোরিন নিয়ে দেখাতাম, ধরো যে ফ্লোরিন নিয়ে দেখালাম, ফ্লোরিন 9, এর ইলেকট্রন বিন্যাসটা কি? 1s2 2s2
2p6 2p কত 5। তো দেখো যে এটার কি হতো ফ্লোরিনের স্তর কয়টা দুইটা, এই যে একটা স্তর, এই যে দুইটা স্তর। প্রথম স্তরে ইলেকট্রন আছে কয়টা দুইটা, দ্বিতীয় স্তরে ইলেকট্রন আছে কয়টা 7টা, এই যে 1 2 3 4 5 6 7। তো দেখো যে এদের আচ্ছা ফ্লোরিন 9, এদের প্রত্যেকেই কি দ্বিতীয় পর্যায়ের মৌল না? এটাও দ্বিতীয় পর্যায়ের মৌল, এটাও দ্বিতীয় পর্যায়ের মৌল, এটাও দ্বিতীয় পর্যায়ের মৌল। কিন্তু এর শেষ কক্ষপথে ইলেকট্রন 3টা, এর শেষ কক্ষপথে 4টা, এর শেষ কক্ষপথে কয়টা 7টা। দেখো যে এর শেষ কক্ষপথে এটাও দ্বিতীয় পর্যায়ের মৌল, এর শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, এর 2টা, এর 3টা, এর 4টা, এর 5টা, এর 6টা, এর 7টা, এর 8টা। তো একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি পর্যায় বাড়তেছে না? প্রত্যেকেরই 2টা করে পর্যায়, কিন্তু শেষ কক্ষপথে একটা করে কি হইতেছে নতুন করে ইলেকট্রন যুক্ত হইতেছে। ইলেকট্রনগুলা কি মাইনাস না? এই যে ইলেকট্রনগুলা কি মাইনাস না? আর নিউক্লিয়াস কি প্লাস না? ইলেকট্রনগুলা মাইনাস, নিউক্লিয়াস কি প্লাস। প্লাস মাইনাস রে কি করে আকর্ষণ করে, প্লাস মাইনাস রে কি করে আকর্ষণ করে না? তো এর 3টা ইলেকট্রন নিউক্লিয়াস রে যে বলে আকর্ষণ করবে, এর 7টা বেশি বলে আকর্ষণ করবে, যার কারণে এর আকার ছোট হবে, এর আকার বড় হবে। বুঝাইতে পারছি? আকার বা ব্যাসার্ধের ক্রমটা দেখো যে এর 3টা ইলেকট্রন যেই বলে চাপ দিবে, এর 4টা ইলেকট্রন তার চেয়ে বেশি বলে চাপ দিবে, যার কারণে এর আকার কী হবে ছোটো হবে, এর আকারটা বড় হবে। এই দুইজনের মধ্যে এ ছোটো এ বড়, এই 3 জনের মধ্যে এ সবচেয়ে ছোটো, কারণ এর ইলেকট্রন বেশি, বেশি ইলেকট্রন থাকে নিউক্লিয়াসে বেশি বলে চাপ দিবে, ফলে আকারটা ছোটো হয়ে যাবে। একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হয় আকার বা ব্যাসার্ধ কি হয় ছোটো হয়। একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হয় আকার বা ব্যাসার্ধ ছোটো হয়, কিন্তু উপর থেকে নিচে নামলে আকার বড় হয়। ধরো যে নাইট্রোজেন এবং ফসফরাস, নাইট্রোজেন দেখবা যে 3য় পর্যায়ের মৌল, ফসফরাস হচ্ছে 4র্থ পর্যায়ের মৌল। বুঝতে পারছো? দেখবা যে নাইট্রোজেন, দেখো যে আমি তোমাকে দেখাই নাইট্রোজেন এবং কি ফসফরাস। তো নাইট্রোজেন হচ্ছে 7, ফসফরাস হচ্ছে কত 15। তো দেখো যে 1s2 2s2 2p3, ফসফরাস হচ্ছে কত 1s2 2s2 2p6 3s2 3p কত 3। এই যে দেখো এটা 3য় ফসফরাস। এই যে নাইট্রোজেনেরটা কি একটা স্তর 2টা স্তর, নাইট্রোজেনের 2টা স্তর, প্রথম স্তরে ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় স্তরে আছে কয়টা 5টা, এই যে 2 4, এই যে 5টা দিলাম। ফসফরাসের দেখো যে স্তর আছে কয়টা 3টা, 1 2 3, প্রথম স্তরে আছে 2টা, দ্বিতীয় স্তরে আছে কয়টা 8টা, 2 4 6 8, তৃতীয় স্তরে আছে 5টা, এই যে 2 4, এই যে 5টা। কিন্তু দেখো যে এর স্তর হয়েছে 2টা, এর স্তর কয়টা 3টা, এর শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন, এর শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন, কিন্তু এর স্তর বেশি, এর স্তর 3টা, তাই এর আকার বড়। তো একই গ্রুপের উপর থেকে নিচে নামলে মানে পর্যায় বেশি হইলে কি হয় আকার বড় হয়, তো উপর থেকে নিচে নামলে কি হয় আকার বা ব্যাসার্ধ বড় হয়। বুঝাইতে পারছি? গেল। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি হচ্ছে কি জানো? শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সরায় নিতে যেই পরিমাণে শক্তির প্রয়োজন হয় তাকে কি বলা হয় আয়নীকরণ শক্তি বলা হয়। দেখো যে ইলেকট্রন শেষ কক্ষপথ থেকে একটি একটি করে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যেই পরিমাণে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। শর্টকাট কি? শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সরায় নিতে যেই শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। দেখো এখানে দেখো যে এর আকারটা কি, ইলেকট্রন সরায় নিতে হবে। ইলেকট্রন আর নিউক্লিয়াস কি করে আকর্ষণ করে না, এদের মধ্যে একটা দ্বন্দ্ব মানে শক্তিশালী আকর্ষণ থাকে। মানে ইলেকট্রন সরায় নিতে মনে করো যে তুমি একজনটা টাইনে ধরে রাখতেছো, আমি যদি এটাকে নিতে চাই তাহলে তোমার কাছ থেকে আমার একটু শক্তি দিয়ে শক্ত করে চেষ্টা করে নিতে হবে, তাই না? তো এই যে নিউক্লিয়াসটা ইলেকট্রনটা ধরে রাখতেছে, এই ইলেকট্রনটা সরায় নিতে চাইলে অবশ্যই আমার বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে। ওই শক্তিটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তো আকার যত ছোট হয় আয়নীকরণ শক্তির মান তত বেশি হয়। আকার ছোট হইলে ইলেকট্রনটারে নিউক্লিয়াস বেশি শক্ত করে ধরে রাখে, বেশি বলে আকর্ষণ করে রাখে, ফলে কি হয় ইলেকট্রন সরিয়ে নিতে বেশি শক্তির প্রয়োজন হয়, আয়নীকরণ শক্তির মান কি হয় বেশি হয়। আকার যার ছোট আয়নীকরণ শক্তির মান তার বেশি, আকার বড় হলে আয়নীকরণ শক্তির মান কি কম। বুঝাইতে পারছি? তার মানে কি বাম থেকে ডানে গেলে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আকার বা ব্যাসার্ধ ছোট হয়, আয়নীকরণ শক্তির মান কি হয় বৃদ্ধি পায়। উপর থেকে নিচে নামলে আকার বা ব্যাসার্ধ বড় হয় আর আয়নীকরণ শক্তির কি হয় হ্রাস হয়। ক্লিয়ার? কিন্তু আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? দেখবা যে এই যে বেরিলিয়াম
আর বোরনের গ্রুপটার মধ্যে বেরিলিয়ামেরটা দেখবা যে পূর্ণ, আমি দেখাই বেরিলিয়াম 4, এর ইলেকট্রন বিন্যাসটা কি 1s2 2s2। আর বোরনেরটা দেখো যে 5 1s2 2s2 2p1। তো এখানে আকার ছোটো কে বোরন, তাই এর আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা, কিন্তু বেশি হয় কার বেরিলিয়ামের। কেন? এটা স্থিতিশীল, আমরা জানি স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন সরায় নিতে বেশি শক্তির প্রয়োজন হয়, তাই কি এর আয়নীকরণ শক্তির মানটা কি বেশি। তোমাকে ধরো যে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে দেখায়, ম্যাগনেসিয়াম আর কি অ্যালুমিনিয়াম। ম্যাগনেসিয়াম হচ্ছে 12, এর ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কি 1s2 2s2 2p6 3s কত 2, এর শেষ কক্ষপথটা কি আছে পূর্ণ আছে। অ্যালুমিনিয়ামেরটা কি 1s2 2s2 2p6 3s2 3p কত 1, এর শেষ কক্ষপথটা পূর্ণ নাই। এর আকার কি ছোটো, অ্যালুমিনিয়ামের আকার কি ছোটো, কিন্তু এর আকার কি বড়। তো আকার ছোটো হলে আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা না, কিন্তু বেশি কার আয়নীকরণ শক্তির মান বেশি কার ম্যাগনেসিয়ামের। কেন? ম্যাগনেসিয়ামেরটা কি আছে শেষ শক্তি স্তর পূর্ণ আছে, আমরা জানি পূর্ণ অবস্থায় ইলেকট্রন সরায় নিতে বেশি শক্তির প্রয়োজন হয়। বুঝাইতে পারছি? তার মানে কি এই 2 নাম্বার গ্রুপের, এই যে বেরিলিয়ামের গ্রুপের পুরোটা গ্রুপের আয়নীকরণ শক্তির মান কি বেশি এই 4 নাম্বারের চেয়ে। আয়নীকরণ শক্তির ব্যতিক্রম কি? এই যে বিরানি মুগলাই কাবাক সরিয়ে বাটিতে রাখো, আর এটা কি বেক্কেল আলী গেঞ্জি ইন টাই করে। এদের আয়নীকরণ শক্তির মান কি বেশি, পুরো গ্রুপের আয়নীকরণ শক্তির মানে কি বেশি। বোরন অপেক্ষা বেরিলিয়াম বেশি, অ্যালুমিনিয়ামের চেয়ে ম্যাগনেসিয়াম বেশি, জার্মি এটার চেয়ে এটা বেশি, এটার চেয়ে এটার বেশি, এটার। আরেকটা আছে, আরেকটা কি জানো? নাইট্রোজেন আর অক্সিজেনের গ্রুপ। দেখো যে নাইট্রোজেন 7, এর ইলেকট্রন বিন্যাসটা কি 1s2 2s2 2p3। এটা কি দেখো যে অর্ধপূর্ণ আছে না, অর্ধপূর্ণ। আর অক্সিজেনটা দেখো যায় এটাও কি 1s2 2s2 2p4। এটা পূর্ণও না অর্ধপূর্ণও না। আমরা জানি পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন সরায় নিতে বেশি শক্তির প্রয়োজন হয়। তো এই কারণে কি নাইট্রোজেনের কিন্তু আকার ছোটো কার, অক্সিজেন ডানে থাকলে আকার ছোটো হলে আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা, কিন্তু বেশি কার নাইট্রোজেনের। কেন বেশি? নাইট্রোজেন কি ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই নাইট্রোজেন স্থিতিশীল, অর্ধপূর্ণ অবস্থায় কি স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন সরায় নিতে বেশি শক্তির প্রয়োজন হয়। এই যে নয়ন পণ্ডিত এসেছিল সোমবার বিকেলে, আর কি OSSC-তে পড়ে, এদের পুরো গ্রুপটার আয়নীকরণ শক্তির মানে কি বেশি। বুঝাইতে পারছি? আয়নীকরণ শক্তি শেষ। তারপর দেখো যে তড়িৎ ঋণাত্মকতা, সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। এখন দেখো যে সমযোজী বন্ধনে কয়েকটা তড়িৎ ঋণাত্মকতার মান তোমার মুখস্থ করবা। এই যে হাইড্রোজেন, তারপর হচ্ছে কি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সালফার, ব্রোমিন, আয়োডিন, এদের তড়িৎ ঋণাত্মকতার মানগুলো কী করবা? মুখস্থ করা। হাইড্রোজেনের 2.1, ফ্লোরিনের 2.5, এগুলার 2.5 থেকে বাইরে যাবে 3.0, এটা হবে 3.5, এটা হবে 4.0। পর্যায় সারণীর যতগুলো মৌল আছে তার মধ্যে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, এর তড়িৎ ঋণাত্মকতার মান কত? 4, সবচেয়ে বেশি, এর চেয়ে বেশি নেই। আবার সালফারের হচ্ছে 2.5, ব্রোমিনের হচ্ছে 2.8, আয়োডিনের 2.5, ক্লোরিনের হচ্ছে 3.5। এই কয়টা তড়িৎ ঋণাত্মকতার মান কী করবা? তুমি মুখস্থ করে রাখবা, স্ক্রিনশট দিয়ে রাখো, আর কিছু দরকার নেই। এখন সমযোজী বন্ধন, ধরো যে পানি, এই যে H2O, আমরা কি জানি ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠন হয় তাকে কি বলা হয়? ধাতব বন্ধন। আমরা পঞ্চম অধ্যায়ে পড়ব। এখানে দেখো যে হাইড্রোজেন ও অধাতু গোল দাগ দেওয়া, অক্সিজেন ও গোল দাগ দেওয়া, অধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠন হয় তাকে কি বলা হয়? সমযোজী বন্ধন, শেয়ারের মাধ্যমে। তো হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, অক্সিজেনেরটা 2.5। তো কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? অক্সিজেন কি করবে? ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে রাখবে, এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? এখানে অক্সিজেন বেশি। অক্সিজেন কি করবে? নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে রাখবে। কি কেমন হয় জানো? যে এই যে অক্সিজেনের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 6টা না? তো হাইড্রোজেনটাকে কী করবে জানো? সে হাইড্রোজেনের নিউক্লিয়াসটা থাকবে এখানে, ইলেকট্রনটা থাকবে এখানে। হাইড্রোজেনের নিউক্লিয়াস থাকবে এখানে, ইলেকট্রনটা থাকবে এখানে। হাইড্রোজেন ইলেকট্রনটাকে কী করে? সে নিজের দিকে টাইনে রাখে, এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন দেখো যে তড়িৎ ঋণাত্মকতার একটা এক্সাম্পল দেই। ধরো যে তোমাকে এবং তোমার
5 বছরের ছোট ভাইকে প্রচণ্ড শীতকালে তোমার মা একটা কাঁথা দিয়ে তোমাকে শুইতে দিল। রিসেন্টলি একটা নাটক বেরিয়েছে, তোমরা দেখছো? তোমরা তো দেখো নাই, টিউবলাইট। এটার মধ্যে কি করে ওই যে কি যেন কেয়া পায়েল, হ্যাঁ, কেয়া পায়েল কী করে যে জোবান রে, তো ওরা হাজব্যান্ড ওয়াইফ থাকে, তো তো রাতের বেলায় শীতে ও একদম হয়ে থাকে, মানে শীতে একদম কাঁচুমুচু হয়ে থাকে। তো ওই কী করে, যখন দেখে যে শীত মাঝরাতে সজাগ হয়ে দেখে যে ওই শীতে এরকম, তো ওর উপরে কাঁথা দেয়, কাঁথা দিয়া মানে এত মায়া করে কাঁথা দেয়। কাঁথা দেওয়ার পরে কিছুক্ষণ পরে কী হয় জানো, যে ওই একটা ঘুরান মাইরা আবার কাঁথাটা নিজের দিকে একদম পেঁচায় ফেলে, মানে দেয় মায়া করে, কিন্তু পরে আবার নিয়ে নেয়। এখন তুমি এবং তোমার 5 বছরের ছোটো ভাইকে যদি তুমি একটা কাঁথা দিয়ে তোমার মা শীতকালে শুইতে দেয়, তুমি কী করবা? শুরুতে তার শরীরে কাঁথা দিবে, কিন্তু ঘুমের মধ্যে তুমি দেখবা যে শীতে তুমি নিজেই কাঁথা টাইনা নিয়ে রেখে দিছো, আর ওইটারে কী করছো, একদম খালি রেখে দিছো, ওর শরীরে কিছুই নেই, এরকম হবে। এইটা কি জানো, যে তোমার শক্তি বেশি থাকার কারণে কি করছো, তুমি কাঁথাটা নিজের দিকে টাইনা নিছো। এই যে অক্সিজেনের শক্তি বেশি থাকার কারণে সেই ইলেকট্রনকে নিজের দিকে টাইনা নেই, হাইড্রোজেন নিতে পারে না। বুঝাইতে পারছি তড়িৎ-ঋণাত্মকতা? মজার এক্সাম্পল দিলাম না, আশা করি মনে থাকবে। তড়িৎ-ঋণাত্মকতা কাকে বলে? সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে কী বলা হয়? তড়িৎ-ঋণাত্মকতা বলা হয়। ধরো যে FeCl3, এদের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার কি এটা? আয়রনের তড়িৎ-ঋণাত্মকতার মানটা ধরো যে 2.5 ধরে নেবা, আর ক্লোরিনের হচ্ছে 3.5। কার তড়িৎ-ঋণাত্মকতার মান বেশি? ক্লোরিন কি করবে? ইলেকট্রন নিজের দিকে টেনে রাখবে, আর ইলেকট্রন যদি নিজের দিকে টেনে রেখে সে কি হয়? মাইনাস হয়। ক্লোরিন মাইনাস, আয়রনটা কি হয়? প্লাস হয়। যদি এগুলো আসবে না, তারপরেও দেখাই দিলাম, শেষ। তড়িৎ-ঋণাত্মকতা। এরপর হচ্ছে কি? ইলেকট্রন আসক্তি। আচ্ছা, ইলেকট্রন আসক্তি হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতার ঠিক বিপরীত। ইলেকট্রন আসক্তি হচ্ছে কি? তড়িৎ-ঋণাত্মকতার ঠিক বিপরীত। যে সমযোজী বন্ধনে, দাঁড়াও আমি এখানে লেখা আছে আমার একটা, এই যে দেখো, আমি একটু সহজভাবে তোমাদের পড়ানোর জন্য মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এইচএসসিদের একদম জিরো বেসিক টু অ্যাডমিশন 5টা ক্লাসে পড়াই দিয়েছিলাম। এইচএসসি 25-26 রিসেন্টলি পড়াইছি, লেখাগুলো দেখে বুঝতে পারতেছো। 5টা ক্লাসে এখানে তোমাদের এই টপিকগুলো আমি এতক্ষণ ভুল করছি, আমি এখান থেকে পড়াই দিলেই পারতাম। এখানে সুন্দর করে লেখা পড়াইছি প্রত্যেকটা। দাঁড়াও, আমার কোন টপিকটা দরকার? এই যে দেখো, আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। আয়নীকরণ শক্তি কাকে বলে? এই যে দেখো, এটার স্ক্রিনশট দিব, আমি পিডিএফটা দিয়ে দিব না, তোমরা এখান থেকে আয়নীকরণ শক্তিটা পড়ে নিও। যে আয়নীকরণ শক্তি এর এটা সুন্দর করে এখানে লেখা আছে। তারপর হচ্ছে কি, এই আকার বা ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পায়, স্তর বৃদ্ধি পায়, নিচে বিস্তারিত এখানে। তারপর মাত্র মনে হলো এটা রিসেন্টলি তো পড়াইছি। আয়নীকরণ শক্তির এটা প্রশ্ন, এই যে আয়নীকরণ শক্তির এই প্রশ্নগুলো পড়ে এবার সৃজনশীল পড়ার দরকার পড়বে না তোমার। আয়নীকরণ শক্তির এমসিকিউ এখানে পড়ানো আছে। ইলেকট্রন শক্তি আমরা পড়বো। ইলেকট্রন শক্তি, গ্যাসীয় অবস্থায় কোনো এক মোল বিচ্ছিন্ন পরমাণু হতে একটি করে এক মোল ইলেকট্রন যুক্ত করতে যে শক্তি নির্গত হয় তাকে কি বলে? ইলেকট্রন শক্তি বলে। রাফ, ইলেকট্রন যুক্ত করতে যে শক্তি লাগে তাকে কি বলা হয়? ইলেকট্রন শক্তি বলা হয়। ইলেকট্রন শক্তির ক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম ক্লোরিনের ইলেকট্রন শক্তি, ফ্লোরিনের ক্ষেত্রে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের বেশি, একমাত্র ব্যতিক্রম। আকার ছোট হলে ইলেকট্রন শক্তির মান কি হয়? বেশি হয়। আকার বা ব্যাসার্ধ ছোট হলে, আকার ব্যাসার্ধ ছোট হলে আয়নীকরণ শক্তির মানও বেশি না, ইলেকট্রন শক্তির মানও কি হয়? বেশি হয়। আকার বা ব্যাসার্ধ ছোট হলে আয়নীকরণ শক্তির মানও বেশি হয়, ইলেকট্রন শক্তির মানও কি হয়? বেশি হয়। আকার বড় হলে ইলেকট্রন শক্তির মানও কম হয়, আয়নীকরণ শক্তির মানও কি হয়? কম হয়। কিন্তু এখানে দেখো, ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে আকার ছোট কার? ফ্লোরিন। তো ছোট হলে কি ইলেকট্রন শক্তির মান বেশি হওয়ার কথা না, কিন্তু হয় বেশি কার? কি? ক্লোরিনের। এইটা একমাত্র ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? দেখো যে ব্যতিক্রমটা বলে দিই। নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রন শক্তির মান বেশি এবং কেন? তুমি বলবা যে নাইট্রোজেন এবং অক্সিজেন উভয় দ্বিতীয় পর্যায়ের মৌল। অক্সিজেন কি? অক্সিজেন ডানে অবস্থিত, নাইট্রোজেন বামে অবস্থিত। আমরা জানি একই পর্যায়ের ডান থেকে বামে গেলে আকার ব্যাসার্ধ ছোট হয়, তাই অক্সিজেনের আকার কি? ছোট নাইট্রোজেনের থেকে। কে ছোট? অক্সিজেন ছোট, নাইট্রোজেন কি? বড়। আমরা জানি আকার ছোট হলে ইলেকট্রনের শক্তি বেশি হয়, তাই নাইট্রোজেন থেকে অক্সিজেনের ইলেকট্রনের শক্তির মান কি? বেশি। এই যে শেষ উত্তরটা। দেখো যা, এরকম আরও প্রশ্ন আছে। ক্লোরিনের ইলেকট্রন শক্তি ফ্লোরিনের থেকে বেশি, তো
ফ্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে ফ্লোরিন ছোটো, তার ফ্লোরিনের ইলেকট্রনের শক্তির মান বেশি হওয়ার কথা না, কিন্তু হয় বেশি কার কি? ফ্লোরিন। কেন হয়? গ্যাসীয় অবস্থায় ইলেকট্রনের শক্তির সংজ্ঞাটা দিবা, ইলেকট্রন বিন্যাসটা করবা। দেখো যে এর শেষ কক্ষপথে ইলেকট্রন 7টা, এর শেষ কক্ষপথে ইলেকট্রন 7টা। রাফ চিত্রটা দিবা না। দেখো বাইরে ধরো যে একটা ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রনটা যুক্ত করতে চাইলে তো এই যে এই ইলেকট্রনটারে নিউক্লিয়াস থেকে কি, এই ইলেকট্রনটা এই এর থেকে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা কাছে না, তো এই তো বেশি টানবে, এ কী করবে? দূরে কম টানবে না। কিন্তু এর যে 7টা ইলেকট্রন, দ্বিতীয় স্তরে 7টা ইলেকট্রন, এদের ইলেকট্রনের ঘনত্বগুলা কি বেশি, ইলেকট্রন ম্যাগের ঘনত্বগুলা বেশি। ইলেকট্রন নিজেরা কি করে? বিকর্ষণ করে, মাইনাস মাইনাসরে কী করে? বিকর্ষণ করে না, যার কারণে অতিরিক্ত ইলেকট্রনটা সে আসতে দেয় না। সহজেই এর বড় আকারের মধ্যে 7টা ইলেকট্রন ছড়ায় ছিটায় থাকে, যার কারণে বহিরাগত ইলেকট্রনকে কি ফ্লোরিনের চেয়ে ক্লোরিনই বেশি বলে আকর্ষণ করে। তাই কি ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রনের শক্তির মানটা কি বেশি, একমাত্র বেশি। এই যে দেখো, তারপরে দেখো যে আকার বা ব্যাসার্ধ, ধাতব ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, বাম থেকে ডানে গেলে এগুলা হ্রাস পায়, আর উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়। আর এইগুলা আয়নীকরণ শক্তি, ইলেকট্রনের শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে কি পায়? হ্রাস পায়। আরও কিছু আছে নাই। তারপর এখান থেকে এদের সংকরায়ন, তোমরা এই যে চিন্তা ওঠো, তোমাদেরকেও পড়াবে। এই যে দেখো 5 ক্লাসে অধ্যায় পড়াইছি, 20 নাম্বার কমন করবে, যা লেখা পড়াইছে তা থেকেই। জিরো বেসিক টু অ্যাডমিশন, এখানে দেখো তো কতগুলা পেজ পড়াইছি লেখা। তারপরে কি এপিড ওপিড, এইগুলা 5টা ক্লাসে পড়াইছি, জিরো বেসিক টু অ্যাডমিশন। তো দেখো যে এখান থেকে আমি এটা পড়াই দিলাম। তারপর হচ্ছে কি তোমরা এইগুলো পড়ে নেব, মুদ্রা ধাতু, মৃৎক্ষার ধাতু, ক্ষার ধাতু, নিষ্ক্রিয় গ্যাস, পর্যায় সারণীর সুবিধা, এটা বাংলা প্রশ্ন পড়ে নেবা। এই বিক্রিয়াগুলো 7ম অধ্যায়ে পড়াই দিচ্ছি। এই যে ক্যালসিয়াম, এটা ফ্লোরাইড, এটির সাথে বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করবে, কার্বনেট যুক্ত ক্ষার তাই কি কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন করবে। শেষ অধ্যায়টা। স্টুডেন্টও কমে গেছে, নয়তো আমি দিতাম পিডিএফটা, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, নয়তো আমি সৃজনশীল পড়াই দিতাম। আমি একটা পোস্ট করব, পোস্টের কমেন্টে 2য় এবং 3য় অধ্যায়ের ক্লাস লিঙ্ক দিয়ে দেবো, এবং 5ম অধ্যায়ের দিয়ে দেবো। আগামীকাল 11 অধ্যায় প্লাস 5ম অধ্যায় টেস্ট পেপার সলভ সহ জিরো বেসিক থেকে পড়াই দেবো ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।